আর দেখো, স্ক্রিন দেখতে পাওয়া যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখো। আচ্ছা, দেখো যে সিলেবাসটা আমরা বেসিক্যালি কভার করব, সেখানে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের অনেকটাই আছে। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স কিছুটা, যেটা বেসিক্যালি আগে পড়া হয় সেমিস্টার 1 বা সেমিস্টার 2 তে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের একটা পোর্শন পড়ানো হয়ে যায়। মানে পাঁশকুড়া কলেজে কি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 তে কিছু পড়ানো হয়েছিল? হ্যাঁ রে হাফিজা, হ্যাঁ, শুনতে পাচ্ছিস আমার কথা? স্যার, হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ বল। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বল, শুনতে পাচ্ছি, বল। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বল। হ্যাঁ মানে আমি কিন্তু তোর কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, হয়েছিল। হ্যাঁ সেটাই বলছি আর কি। মানে আসলে যেটা হয় যে এটা হচ্ছে অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের কিছুটা পার্ট কিন্তু অলরেডি পড়ানো হয়ে থাকে আর কি। তো সেইটা আমরা আর এখানে আলোচনা করছি না। আমাদের যেটা মানে ধরি সেইভাবে ক্যালকাটা ইউনিভার্সিটি, মানে সরি, মানে বিদ্যাসাগর ইউনিভার্সিটির সিলেবাসটাকে দেখো, তাহলে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স 1 বলে একটা পার্ট আর কি, সেটা অলরেডি পড়ানো হয়ে গেছে, যেখানে বেসিক্যালি আলোচনা করা ছিল ফেজ, সেল, ম্যাক্রোস্টেট, মাইক্রোস্টেট, থার্মোডাইনামিক প্রবাবিলিটি অ্যান্ড এন্ট্রপি, ম্যাক্সওয়েল বোজম্যান, বোস-আইনস্টাইন অ্যান্ড ফেরমি-ডিগ্রা স্ট্যাটিস্টিক্স, partition function for atoms and diatomic molecules, translational, rotational, vibrational and electronic, Gibbs paradox। দেখো এই যে পার্টটা, এই পার্টটা অলরেডি পড়ানো হয়ে গেছে এবং সেই পার্টটা আমরা কভার করেছি, তাই তো জয়ন্ত? আমরা কভার করেছি তো যে পার্টটা আমরা আলোচনা করলাম, ম্যাককোস্টের, মাইক্রোস্টেট, হ্যাঁ স্যার, থার্মোডাইনামিক হয়েছে। প্রবাবিলিটি অ্যান্ড হ্যাঁ এন্ট্রপি, ম্যাক্সওয়েল বোজম্যান, বোস-আইনস্টাইন ফেরমি-ডিগ্রা স্ট্যাটিস্টিক্স, partition function for atoms and diatomic molecules, ট্রান্সলেশনাল, রোটেশনাল, ভাইব্রেশনাল, ইলেকট্রনিক, গিভস প্যারাডক্স। তাহলে এই পার্টটা আমরা অলরেডি আলোচনা করে নিয়েছিলাম, ঠিক আছে? এবারে এখন যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সটা শুরু হবে, মানে বেসিক্যালি ফিজিক্যাল স্পেশাল স্টুডেন্টদের জন্য, সেটা লেখা আছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স 2 আর স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স 3। আর স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স 2 এর মধ্যে যেটা কভার করতে বলেছে সেটা হচ্ছে কনসেপ্ট অফ এনসেম্বল অ্যান্ড ফেজ স্পেস, এরগডিক হাইপোথিসিস, লিবোলিস থিওরেম, কনসেপ্ট অফ ডিফারেন্ট এনসেম্বল, মাইক্রোকেমিক্যাল এনসেম্বল, পার্টিশন ফাংশন, টেম্পারেচার, ক্যানোনিক্যাল এনসেম্বল, ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি অ্যান্ড পার্টিশন ফাংশন অ্যান্ড ডিফারেন্ট থার্মোডাইনামিক স্টেট ফাংশন, ব্ল্যাক বডি রেডিয়েশন ইত্যাদি। আর একটা ইউনিট যেটা আছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স 3 বলে, সেইখানে আছে তোমার প্রিন্সিপলস অফ ইকুইপার্টিশন অফ এনার্জি, কেমিক্যাল chemically equilibrium systems of interacting particles, imperfect gas, grand canonical ensemble, nature of quantum particle, Bose-Einstein and Fermi-Dirac statistics, specific heat of electron gas, Bose-Einstein condensation, quantum statistics, density matrix ইত্যাদি। তাহলে এই হচ্ছে টোটাল সিলেবাস, যে সিলেবাসটা আমি মানে পিডিএফ এ দেখাতে চেয়েছিলাম, কিন্তু যাকে এই মুহূর্তে খুঁজে পেলাম না, আছে নিশ্চয়ই আমার কাছে। তোমরা সিলেবাসটা দেখলে এই জিনিসটা তুমি দেখতে পাবে। সেইটাকে আমাকে জাস্ট বেসিক্যালি কয়েকটা ক্লাসের মধ্যে কভার করার চেষ্টা করতে হবে। তাহলে আজকে আমরা যে জিনিসটা নিয়ে বেসিক্যালি আলোচনা করব সেটা হচ্ছে এই প্রথম যে টপিকটা লেখা আছে না, কনসেপ্ট অফ এনসেম্বল অ্যান্ড ফেজ স্পেস, তার সঙ্গে এরগডিক হাইপোথিসিস, এই পার্টটা বেসিক্যালি আমরা আলোচনা করব। তাহলে আমি আজকে অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের ফার্স্ট লেকচার, যেখানে আমি বেসিক্যালি আলোচনা করছি কনসেপ্ট অফ এনসেম্বলস অ্যান্ড ফেজ স্পেস, পস্টুলেটস অফ স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স। এই পস্টুলেটস অফ স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের মধ্যে তোমার এই এরগডিক হাইপোথিসিস এটা অটোমেটিক্যালি আসবে। তার সঙ্গে সঙ্গে আরো দুটো হাইপোথিসিস, যেটা হয়তো আগের সেমিস্টারে কিছুটা বলা হয়েছিল, সেইটা আরেকবার হয়তো একটুখানি কভার করতে হবে, যেটা হচ্ছে বোলম্যান হাইপোথিসিসটা, আর তার সঙ্গে হচ্ছে প্রিন্সিপাল অফ ইকুয়াল এ প্রাইরি প্রবাবিলিটি, সেটাও আমরা এখানে একটুখানি আলোচনা করব, ঠিক আছে? তাহলে এবার আমরা একটুখানি শুরু করি আস্তে আস্তে। ওকে, তো আজকের পুরো ক্লাসটাই আমি বেসিক্যালি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দেখাচ্ছি, কারণ আজকে সেই রেসপেক্টে অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের ইন্ট্রোডাক্টরি ক্লাস বলে এইখানে লেখালেখির জায়গা দেখবে কম থাকবে, বেসিক্যালি তোমাকে বলা বা এক্সপ্রেস করার জায়গাটাই থাকবে আর কি। সেই জন্য আজকের ক্লাসটা আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দিচ্ছি। তো নেক্সট ক্লাসে যখন লিবোলিউস থিওরেম নিয়ে কথাবার্তা হবে, সেখানে অনেক অঙ্ক টঙ্ক কষতে হবে আর কি, সেটাকে আমরা জাস্ট নর্মালি যেমন মানে বোর্ডে যেরকম ভাবে পড়ায় সেই রকম ভাবে পড়াবো। আচ্ছা, আমি শুরুটা করি এরকম একটা জায়গা থেকে, মানে আমার কাছে যারা পড়েছে সেই এই কথাটা, এই এই যে ফ্লাইটে যেটা লেখা আছে সেটা বারবার বারবার শুনেছে। তোমরা যখন এই ফিজিক্স বা ফিজিক্যাল কেমিস্ট্রি থিওরিগুলো যদি ঠিক ঠিক করে দেখো, তাহলে যেটা দেখবে যে কিছু কিছু থিওরি আছে
যেগুলো কোনো অ্যাজাম্পশন বা পস্টুলেটের উপর নির্ভর করে না। আমরা ডেইলি লাইফে যে সমস্ত এক্সপিরিয়েন্স গ্যাদার করি এবং বিভিন্ন রকমের যে এক্সপেরিমেন্টাল অবজারভেশনসগুলোকে পাই, তার জেনারেলাইজেশনই হচ্ছে এই টাইপের থিওরিগুলো। তোমরা ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স পড়েছো, এক্সপেরিমেন্টাল কেমিক্যাল কাইনেটিক্স পড়েছো, এক্সপেরিমেন্টাল ইলেকট্রোকেমিস্ট্রি পড়েছো। এখানে তুমি এই জিনিসটা দেখতে পাবে যে তোমার সকল মানে তোমার কোনো অ্যাজাম্পশন বা পস্টুলেটের উপরে কিন্তু এই ধরনের থিওরিগুলো নির্ভর করে না। আবার কিছু কিছু থিওরি আছে যেগুলো শুরুই হয় হচ্ছে কিছু অ্যাজাম্পশন বা পস্টুলেটস থেকে। তোমরা এর আগে কাইনেটিক থিওরি অফ গ্যাস পড়েছো, বোর থিওরি পড়েছো, কোয়ান্টাম মেকানিক্স কিছুটা হলেও পড়েছো। সেখানে তুমি দেখেছো যে তোমার সেটা শুরুই হয়েছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স থেকে, আর সরি সেটা শুরুই হয় হচ্ছে কিছু অ্যাজাম্পশন বা পস্টুলেট থেকে। আর স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সও হচ্ছে তোমার ঠিক ওই টাইপেরই একটা থিওরি, যেটা তোমার শুরুই হবে কিছু অ্যাজাম্পশন বা পস্টুলেটস থেকে। তাহলে আমরা যখন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স পড়ছি, তাহলে আমাদের প্রথমেই বুঝতে হবে যে সেটা শুরু হবে কিছু অ্যাজাম্পশন বা পস্টুলেটস থেকে। সেখানে অ্যাজাম্পশন বা পস্টুলেটস বা কনসেপ্টসগুলো সেইগুলো হচ্ছে ইন্ট্রোডিউস করে দেওয়ার দরকার আছে। তাহলে তাহলে টাইপ 1 মানে ফার্স্ট কাইন্ড অফ থিওরি ডাজ নট ডিপেন্ড অন এনি অ্যাজাম্পশনস অর পস্টুলেটস। They are the generalization of experimental observations and experiences gathered. Example, classical thermodynamics, experimental chemical kinetics, etc. আর আরেকটা কাইন্ড অফ থিওরি যেটা টাইপ 2 বলছি, ডিপেন্ডস অন অ্যাজাম্পশনস অর পস্টুলেটস। তার এক্সাম্পলস হচ্ছে তোমার স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স বা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স, কাইনেটিক থিওরি অফ গ্যাস ইত্যাদি। আচ্ছা, এবারে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের অ্যাপ্রোচটা কি বা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের অ্যাপ্রোচটা কি? স্যার, হ্যাঁ বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার, আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলো। স্যার, আমি বলছি যে আপনি যে আপনি যে প্রথম সেন্টেন্সটা বললেন যে ওটা অ্যাজাম্পশন বা এর উপর অনেক থিওরি ডিপেন্ড করে না। স্যার, যদি আইনস্টাইনের থিওরি ধরা হয়, রিলেটিভিটি ল, সেখানে স্যার যে কোনো একটাকে তো স্ট্যান্ডার্ড ধরে তার সাপেক্ষে ক্যালকুলেশন করা হয়। সেক্ষেত্রে তো আমরা যে কোনো থিওরিকে একটা স্ট্যান্ডার্ড ধরে বা যে কোনো একটাকে স্ট্যান্ডার্ড ধরে তার সাপেক্ষে যে কোনো হ্যাঁ না না, এক্সপেরিমেন্ট আমি করি, আমি তাহলে ওই সেই ওই ক্ষেত্রে যে তো দুটো স্যার টাইপ বলেছি তো। অ্যাজাম্পশন হচ্ছে। না না, আমি তো কখনো বলছি না যে কোনো থিওরিই হচ্ছে অ্যাজাম্পশন বা পস্তুলেটের উপর ডিপেন্ড করে না, সেটা আমি বলছি না। কিন্তু আমি বলছি দু রকমের থিওরি আছে। এক রকমের থিওরি কোনো অ্যাজাম্পশন বা পস্তুলেটের উপর ডিপেন্ড করে না, আর এক রকমের থিওরি অ্যাজাম্পশন বা পস্তুলেটের উপর ডিপেন্ড করে। যেমন দেখো, এই যে টাইপ 2 যেটা, সেটা হচ্ছে ডিপেন্ডস অন অ্যাজাম্পশনস অফ পস্তুলেটস। এই যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স, কাইনেটিক থিওরি অফ গ্যাস, এইগুলো হচ্ছে অ্যাজাম্পশন বা পস্তুলেটের উপর ডিপেন্ড করে। আর মানে তোমার ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স, ওই যে তোমার ধরো জিরোথ ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, এইগুলো, বা ল মাস অ্যাকশন যেটা কেমিক্যাল কাইনেটিক্সে তুমি দেখো, ধরো ফ্যারাডেজ ল, বা ইলেকট্রোকেমিস্ট্রিতে যে বিভিন্ন রকমের ল আছে, সেই লগুলো, সেইগুলো হচ্ছে অ্যাজাম্পশন বা পস্তুলেটের উপর ডিপেন্ড করে না। বুঝতে পেরেছো? আমি কোনো থিওরি আচ্ছা, হ্যাঁ অ্যাজাম্পশন স্যার। বা পস্তুলেটের উপর ডিপেন্ড করে না বলছি না, কিন্তু যে কিছু থিওরি অ্যাজাম্পশন বা পস্তুলেটের উপর ডিপেন্ড করে না, আর অন্য কিছু থিওরি আছে যেগুলো কিন্তু অ্যাজাম্পশন বা পস্তুলেটের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? এবার তুমি যেটা বলছো, আচ্ছা, আমি বুঝতে সেটাই হচ্ছে পরের স্লাইডে বলবো, যে যেগুলো ধরো অ্যাজাম্পশন বা পস্তুলেটের উপর যখন কোন একটা থিওরি ডিপেন্ড করছে, যদি সেই অ্যাজাম্পশন বা পস্তুলেটস গুলো অ্যাডিকুয়েট না হয়, তাহলে তুমি যে ফাইনাল কনক্লুশনটা পৌঁছাবে, সেই কনক্লুশনটা ঠিক হবে না। যেমন এক্সাম্পল ধরো কাইনেটিক থিওরি অফ গ্যাসে কিছু বেসিক অ্যাজাম্পশনস বা পস্তুলেট ছিল। সেই অ্যাজাম্পশন বা পস্তুলেটের উপর নির্ভর করে তুমি কি করেছিলে না, তুমি বেসিক্যালি হচ্ছে ওই আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেটটাকে ডিরাইভ করতে পেরেছিলে, পিভি ইকুয়াল টু এনকেটি বা পিভি ইকুয়াল টু এনআরটি, এই ইকুয়েশন অফ স্টেটটাকে তুমি ডিরাইভ করতে পেরেছো। এবার তুমি দেখলে বাস্তবে যে গ্যাসগুলো, তারা কিন্তু আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট ওবে করে না। আচ্ছা, বাস্তবের গ্যাসগুলো কেন আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট ওবে করছে না? কারণ যে ওই বেসিক অ্যাজাম্পশনস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাসে এটা ধরে নেওয়া হয়েছিল যে গ্যাস মলিকুলগুলো তারা নন ইন্টারঅ্যাক্টিং, তাদের মধ্যে কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশন নেই। তুমি ধরে নিয়েছিলে যে গ্যাস মলিকুলগুলো পয়েন্ট মাস, তাদের ভলিউমটা হচ্ছে নেগলিজিবলি স্মল। এইগুলো কিন্তু সত্যি নয়। তা সত্যি নয় বলে ফাইনাল যে কনক্লুশনটায় পৌঁছে গেলে, কনক্লুশনটা ঠিক ছিল না। সেগুলো তোমাকে কি করতে হয়েছিল? তোমাকে এটা করতে হয়েছিল যে সেটাকে সুইটেবলি মডিফাই করতে হয়েছিল। মডিফাই করে তোমাকে জাস্ট কোন একটা কারেক্ট জায়গায় গিয়ে পৌঁছাতে হয়েছিল। হ্যাঁ, মানে মানে যে ভ্যান ডল ইকুয়েশন অফ স্টেটে তুমি বেসিক্যালি ইন্টারমলিকুলার ইন্টারাকশনটাকে ইনক্লুড করছিলে। তারপরে হচ্ছে তোমার ফাইনাইট ভলিউমটাকে তুমি ইনক্লুড করছিলে আইনস্টাইন এ বি, সরি, তোমার ভ্যান ডল এ বি কনস্ট্যান্টের থ্রু দিয়ে আর কি করে তোমাকে ওটাকে মডিফাই করতে হয়েছিল। তার মানে এটা কথা যে যে সমস্ত থিওরিগুলো জাস্ট এক্সপেরিমেন্টাল অবজারভেশন বা এক্সপিরিয়েন্সেস গ্যাদার, তার জেনারেলাইজেশনের উপরে বেস করে, সেগুলো কোনো ভুল থাকতে পারে না।
মানে তোমার ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের 0th ল বা ফার্স্ট ল বা সেকেন্ড ল এর কোনো ভায়োলেশন তুমি পাবে না, বা ল অফ মাস অ্যাকশনে তুমি ভায়োলেশন কখনো পাবে না, ফ্যারাডেজ লয়ে তুমি কোনো ভায়োলেশন পাবে না। কিন্তু তুমি বোর থিওরির ভায়োলেশন পাবে, কাইনেটিক অফ গ্যাসের ভায়োলেশন পাবে ইত্যাদি। তা তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে অ্যাজাম্পশন বা পস্টুলেটের উপর বেস করে যখন কোনো তুমি থিওরি ডেভেলপ করছো, যদি দেখো যে তারা এক্সপেরিমেন্টাল রেজাল্টটাকে প্রেডিক্ট করতে পারছে তো ভালো, যদি প্রেডিক্ট না করতে পারে তাহলে তোমাকে ফিরে যেতে হবে, ফিরে গিয়ে অ্যাজাম্পশন বা পস্টুলেটস গুলোকে সুইটেবলি মডিফাই করতে হবে, করে তোমাকে এগোতে হবে, করে আবার ক্যালকুলেশনে রিডু করতে হবে, এরকম ভাবে বারবার বারবার করে করতে হবে যতক্ষণ না পর্যন্ত তুমি এমন একটা রেজাল্ট পাচ্ছ যে রেজাল্টটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল রেজাল্ট বা অলরেডি এস্টাবলিশ কোনো কারেক্ট থিওরিটিক্যাল রেজাল্টসকে এক্সপ্লেন করতে পারছে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, আর সেটাই দেখো আমি পরের পাতায় বেসিক্যালি লিখছি যে অ্যাপ্রোচ অফ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সটা কিরকম না, স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স ডিলস উইথ দ্য মাইক্রোস্কোপিক বেসিস অফ ম্যাক্রোস্কোপিক থার্মোডাইনামিক প্রপার্টিজ। মানে একটা ম্যাক্রোস্কোপিক থার্মোডাইনামিক প্রপার্টিকে তুমি মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে যে বুঝছো সেটাই বেসিক্যালি স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের মূল কথা। আচ্ছা, প্রথমে আমরা কি করি, উই ফার্স্ট কনসিডার দ্যাট এ থার্মোডাইনামিক সিস্টেম ইজ কনসিস্ট অফ হিউজ নাম্বার অফ পার্টিকেলস। একটা থার্মোডাইনামিক সিস্টেম হিউজ নাম্বার অফ পার্টিকেলসের কম্বিনেশন, সেটা তুমি ধরে নাও কাইনেটিক থিওরি অফ গ্যাসটাকে ভাবো, তাহলেই বুঝতে পারবে একটা গ্যাসিয়াস সিস্টেম, সেটাকে ধরে নেওয়া হচ্ছে হিউজ নাম্বার অফ পার্টিকেলসের কম্বিনেশন। আচ্ছা, উই অ্যাসাইন সাম প্রপার্টিজ অ্যাসোসিয়েটেড টু ইন্ডিভিজুয়াল পার্টিকেলস। তাহলে আমি এবারে কি করলাম যে আমি তো আলটিমেটলি চাই একটা ম্যাক্রোস্কোপিক থার্মোডাইনামিক প্রপার্টি বুঝতে ফ্রম মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ। তাহলে আমি প্রথমেই ধরে নিচ্ছি যে ম্যাক্রোস্কোপিক সিস্টেমটা সেটা তৈরি হয়েছে হিউজ নাম্বার অফ মাইক্রোস্কোপিক পার্টিকেলস বা মলিকুলস দিয়ে। এবার আমি প্রত্যেকটা মলিকুলের সঙ্গে হচ্ছে একটা করে প্রপার্টি অ্যাসোসিয়েট করলাম। ঠিক আছে, আচ্ছা এবার এই যে প্রপার্টিতে অ্যাসোসিয়েট করলাম, তুমি খেয়াল করে দেখো যে এই ইন্ডিভিজুয়াল মলিকুলগুলো তুমি দেখতে পাচ্ছ না, বা ইন্ডিভিজুয়াল মলিকুলগুলোর প্রপার্টি তুমি মাপতে পারছো না। তাহলে ইন্ডিভিজুয়াল মলিকুলগুলোর যে এই প্রপার্টি তুমি অ্যাসোসিয়েট করছো সেইটার জন্য কিন্তু তোমার কিছু অ্যাজাম্পশন বা অ্যাপ্রক্সিমেট অ্যাজাম্পশন লেগে যাচ্ছে। মানে এই যে ধরে নেওয়া হয় যে মানে ধরো গ্যাস মলিকুলগুলো পয়েন্ট মাস, বা গ্যাস মলিকুলগুলোর মধ্যে ইন্টারমলিকুলার ইন্টারাকশন নেই, গ্যাস মলিকুলগুলোর মধ্যে কলিশনটা হচ্ছে ইলাস্টিক, গ্যাস মলিকুলগুলো দুটো কলিশনের মাঝে হচ্ছে লিনিয়ার পাথে যায়, এইগুলো কিন্তু কেউ দেখছে না, লোকে জাস্ট অ্যাজিউম করে নিচ্ছে। সেটাই বলা হচ্ছে উই অ্যাসাইন সাম প্রপার্টিজ অ্যাসোসিয়েটেড টু ইন্ডিভিজুয়াল পার্টিকেলস, দিস রিকোয়ার সাম অ্যাজাম্পশন। কারণ তুমি ইন্ডিভিজুয়াল পার্টিকেলগুলো কেমন করে বিহেভ করবে সেটা তুমি মাইক্রোস্কোপিক্যালি দেখতে পাচ্ছ না, সেই জন্য তোমাকে জাস্ট ভেবে নিতে হচ্ছে, মেনে নিতে হচ্ছে, হ্যাঁ, বা আন্দাজ করে নিতে হচ্ছে যে এই পার্টিকেলের এই ধরনের প্রপার্টি অ্যাসোসিয়েটেড। আচ্ছা, তারপরে তোমাকে কি করতে হবে না, ম্যাক্রোস্কোপিক সিস্টেমে কিন্তু হিউজ নাম্বার অফ পার্টিকেলস আছে, তাহলে ওভারঅল ম্যাক্রোস্কোপিক সিস্টেম বা বড় যে সিস্টেমটা তার প্রপার্টিকে বোঝার জন্য এই যে ইন্ডিভিজুয়াল পার্টিকেলস গুলো তাদের প্রপার্টিগুলোকে নিয়ে সাম কাইন্ড অফ একটা অ্যাভারেজিং করতে হবে। এবারে দেখো এই অ্যাভারেজিং প্রসেসটা কিন্তু একটা নন ট্রিভিয়াল প্রবলেম। মানে যেহেতু একটা এক মোল যদি কোনো একটা সাবস্টেন্স কনসিডার করো, সেইখানে মলিকুলের সংখ্যা হিউজ, মানে মোরাললেস ইনফিনিটি, মানে 10⁻23টা সত্যি সত্যি হিউজ একটা নাম্বার। তাহলে এই যে ইন্ডিভিজুয়াল মলিকুলগুলোর প্রপার্টি তুমি ভেবে নিয়ে বা মেপে নিয়ে সেই প্রপার্টিগুলোর একটা অ্যাভারেজিং করে ম্যাক্রোস্কোপিক প্রপার্টিটা বুঝবে মনে করছো, সেই অ্যাভারেজিং প্রসেসটা ম্যাথামেটিক্যালি এতটা কমপ্লিকেটেড হয়ে যায় যে সেইখানে তোমাকে কিন্তু কিছু অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে হয়। তাহলে মেক সাম কাইন্ড অফ অ্যাভারেজিং টু গেট দ্য ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ অ্যাসোসিয়েটেড টু দ্য থার্মোডাইনামিক সিস্টেম, দিস রিকোয়ার সাম অ্যাপ্রক্সিমেশন। ফাইনালি তোমাকে চেক করতে হবে যে যে রেজাল্টটা তুমি পেলে সেই রেজাল্টটা কোনো এক্সপেরিমেন্টাল রেজাল্ট বা অলরেডি এস্টাবলিশ কারেক্ট থিওরিটিক্যাল রেজাল্টকে এক্সপ্লেন করতে পারছে কিনা। তো ফাইনালি চেক whether the calculated properties match with the experimental results or already established correct theoretical results. তাহলে এবারে খেয়াল করো, তাহলে আমি কি বললাম যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স যেটা করে মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে একটা ম্যাক্রোস্কোপিক প্রপার্টিকে বুঝতে চাইছে। তারপর আমি যেটা বললাম, তুমি ভেবে নিচ্ছ যে কোনো একটা ম্যাক্রোস্কোপিক সিস্টেম ইজ কনসিস্ট অফ হিউজ নাম্বার অফ মাইক্রোস্কোপিক পার্টিকেল। তারপরে তুমি ধরে নিচ্ছ যে প্রত্যেকটা মাইক্রোস্কোপিক পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েট একটা প্রপার্টি আছে, সেইটার জন্য কিছু অ্যাজাম্পশনস তোমাকে ধরতে হচ্ছে। তারপরে সেই মাইক্রোস্কোপিক প্রপার্টিগুলোকে অ্যাভারেজ করতে হচ্ছে, অ্যাভারেজ করে একটা ম্যাক্রোস্কোপিক প্রপার্টি পেতে হচ্ছে, যেটা অঙ্কের দিক থেকে খুব কঠিন হয়ে যাওয়ার জন্য এখানে কিছু ম্যাথামেটিক্যাল অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে হচ্ছে। আর যখনই অ্যাজাম্পশন বা অ্যাপ্রক্সিমেশন ইউজ করলে তার মানে হচ্ছে তুমি কিছু গন্ডগোল ঢুকিয়ে দিলে, মানে অ্যাজাম্পশন সেটা কারেক্ট না হতে পারে, অ্যাপ্রক্সিমেশন গুলো ঠিক ঠিক না হতে পারে,
তার মানে তুমি সিস্টেমটার মধ্যে কিছু ভুল ঢুকিয়ে দিলে, এবারে ততখানি ভুলই অ্যালাউড যে ভুলটা হলে তোমার ফাইনাল কনক্লুশনটা পাল্টে যায় না। অর্থাৎ যা কিছু করলে অ্যাজাম্পশন বা অ্যাপ্রক্সিমেশনের উপরে বেস করে ফাইনালি তোমাকে দেখতে হবে যে ওই রেজাল্টটা মানে যেটা পেয়েছো সেটা তোমার তোমার অলরেডি এস্টাবলিশ কারেক্ট থিওরিটিক্যাল রেজাল্ট বা এক্সপেরিমেন্টাল রেজাল্টটাকে এক্সপ্লেন করতে পারে কিনা। যদি না পারে কি করতে হবে, তোমাকে ফিরে যেতে হবে, ফিরে গিয়ে যে অ্যাজাম্পশন বা অ্যাপ্রক্সিমেশন গুলোকে নিয়েছিলে সেগুলোকে সেই মতো করে পাল্টাতে হবে। যে অ্যাপ্রক্সিমেশন গুলোকে নিয়েছিলে সেই অ্যাপ্রক্সিমেশন গুলোকে অত স্ট্রিক্ট অ্যাপ্রক্সিমেশন না করে তোমাকে কিছুটা রিল্যাক্স করতে হবে, আরো রিগোরাসলি আরো এক্সাক্ট ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করার চেষ্টা করতে হবে। করে 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 বারবার বারবার তুমি ঘুরে ফিরে যাবে, করে সেখানে গিয়েই থামবে যেখানে গিয়ে তুমি দেখবে যে হ্যাঁ, যে রেজাল্ট আমি পেলাম সেই রেজাল্টটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রেজাল্ট বা অলরেডি এস্টাবলিশ কারেক্ট থিওরিটিক্যাল রেজাল্টের সঙ্গে ম্যাচ করছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল অ্যাপ্রোচ অফ স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সটা কি। ঠিক আছে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা এবারে দেখো যেটা কথা সেটা হচ্ছে যে এই যে বললাম যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স হচ্ছে একটা কাইন্ড অফ থিওরি যেটা টাইপ 2, যেটা শুরু হয় অ্যাজাম্পশন বা পস্টুলেটস থেকে। তাহলে আমি এখানে দেখলাম যে ইন্ডিভিজুয়াল পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড প্রপার্টিগুলোকে বুঝতে গেলে কিছু অ্যাজাম্পশন বা অ্যাপ্রক্সিমেশন লাগবে, বা অ্যাভারেজ প্রসেসিং এর জন্য কিছু অ্যাপ্রক্সিমেশন লাগবে। তাহলে এইটা আমাকে ক্লিয়ারলি বলে দিচ্ছে যে দেয়ার মাস্ট বি সাম ইম্পর্টেন্ট পস্টুলেটস অফ স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স। যেমন কোয়ান্টাম মেকানিক্সে 5টা ইম্পর্টেন্ট পস্টুলেটস আছে, বোর্ড থিওরিতে 3টে ইম্পর্টেন্ট পস্টুলেটস আছে, কাইনেটিক থিওরি অফ গ্যাসে হচ্ছে অনেকগুলো ইম্পর্টেন্ট পস্টুলেটস আছে। ঠিক একই রকম ভাবে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স বা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের 3টে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পস্টুলেটস আছে বা অ্যাজাম্পশনস আছে। কি কি তারা? প্রথম যে পস্টুলেটটা যেটা হচ্ছে পস্টুলেটস অফ ইকুয়াল এ প্রাইরি প্রবাবিলিটিস। পস্টুলেট অফ ইকুয়াল এ প্রাইরি প্রবাবিলিটি আমরা দেখব দিস প্রোভাইডস দ্য কনসেপ্ট অফ মোস্ট ডমিনেটিং কনফিগারেশন and method of calculations of probability of a microstate in a given macrostate। তাহলে এইটাকে আমরা ডিটেইলে আলোচনা করব। নেক্সট যেটা মনে হয় মোস্ট ইম্পর্টেন্ট পস্টুলেটস ইন স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স সেটা হচ্ছে বোলজম্যান পস্টুলেটস বা বোলজম্যান হাইপোথিসিস। দিস প্রোভাইডস দ্য ব্রিজ বিটুইন দ্য মাইক্রোস্কোপিক ডেসক্রিপশন অ্যান্ড দ্য ম্যাক্রোস্কোপিক অর থার্মোডাইনামিক ওয়ান। মানে তোমার এনট্রপিটা সেইটা ম্যাক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে একরকম ভাবে দেখতে আমরা অভ্যস্ত, আবার সেই এনট্রপিটা আমি মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে বুঝতে চাইবো ইউজিং এ রিলেশন এস ইকুয়াল টু কে এল এন ডব্লিউ, যেটাকে বলা হয় বোল্টজম্যান ইকুয়েশন বা বোল্টজম্যান হাইপোথিসিস। সেইটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেইটা নিয়ে ডিটেল আলোচনা করার দরকার আছে। আর থার্ডলি হচ্ছে তোমার এরগডিক হাইপোথিসিস। যে এরগডিক হাইপোথিসিসটা হচ্ছে দিস এনশিওর দ্যাট দ্য অ্যাবভ সিচুয়েশনস আর ইন্টারনালি কনসিস্টেন্ট। এই কথাটা মানেটা এখন ঠিক বোঝা গেল না, আমরা পরে আজকের ক্লাসের শেষে এরগডিক হাইপোথিসিস নিয়ে কথাবার্তা বলবো, যেখানে তুমি দেখতে পাবে অ্যাকচুয়ালি টাইম অ্যাভারেজ এবং এনসেম্বল অ্যাভারেজ তার যে সমান হচ্ছে, সেটাই হচ্ছে এরগডিক হাইপোথিসিসের মূল প্রতিপাদ্য বিষয়। তাহলে আমার যেটা কথা সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের 3টে ইম্পর্টেন্ট পস্টুলেটস আছে। একটা হচ্ছে পস্টুলেট অফ ইকুয়াল এ প্রাইরি প্রবাবিলিটি, বোলটজম্যান হাইপোথিসিস আর এরগডিক হাইপোথিসিস। এই 3টে জিনিস আমাকে ভালো করে বুঝতে হবে। আর এই 3টে কনসেপ্ট ভালো করে বোঝার জন্যে তোমাকে বেসিক্যালি এনসেম্বলের কনসেপ্ট বুঝতে হবে। আবার এনসেম্বলের কনসেপ্ট বুঝতে গেলে তোমাকে ফেজ স্পেসের কনসেপ্ট বুঝতে হবে। সেখানে আমরা প্রথমে এই ফেজ স্পেস নিয়ে 2-4টে কথাবার্তা প্রথমে বলে নিচ্ছি। ঠিক আছে, তাহলে ফেজ স্পেস নিয়ে 2-4টে কথাবার্তা প্রথমে বলে নেওয়া যাক। আচ্ছা দেখো, আসলে ফেজ স্পেস এটা কি না, আমরা এমনিতে যে স্পেসটাকে দেখি না সেটাকে বলে ইউক্লিডিয়ান স্পেস। ধরো 2 ডাইমেনশনে যদি তুমি দেখো, মানে একটা খাতার পাতাতে তুমি কি করো না, 2 ডাইমেনশনে এই একটা হরাইজন্টাল অ্যাক্সিস নাও যেটাকে এক্স অ্যাক্সিস বলো, একটা ভার্টিক্যাল অ্যাক্সিস না যেটাকে তুমি ওয়াই অ্যাক্সিস বলো। তাহলে এই এক্স এবং ওয়াই দুটোই কিন্তু তোমার অ্যাকচুয়ালি পজিশন কোঅর্ডিনেট রিপ্রেজেন্ট করছে। মানে 2 ডাইমেনশনে একটা পার্টিকেল যদি তোমার মুভ করে তাহলে তার কোঅর্ডিনেটে তুমি এক্স ওয়াই বলছো, মানে এক্স অ্যাক্সিস বরাবর এক্স লেন্থ গেলে ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই লেন্থ গেলে যে পয়েন্টে গিয়ে সে কাট করলো সেটাই তোমার বেসিক্যালি এক্স ওয়াই কোঅর্ডিনেট। আচ্ছা এবারে এর বদলে আমি অন্য এক রকমের স্পেস নিয়ে কথাবার্তা বলছি, যেখানে ওই একদিকে এক্স আর একদিকে ওয়াই এর বদলে একদিকে এক্স আর একদিকে ধরো পি এক্স, অর্থাৎ দুটো পারপেন্ডিকুলার অ্যাক্সিস দুটোই পজিশন রিপ্রেজেন্ট করছে না, তার বদলে একটা অ্যাক্সিস তোমার পজিশন রিপ্রেজেন্ট করছে আর তার পারপেন্ডিকুলার অ্যাক্সিসটা হচ্ছে তোমার ক্যানোনিক্যাল মোমেন্টাম রিপ্রেজেন্ট করছে। যখন একটা স্পেস যেখানে এক্স অ্যাক্সিস বরাবর পজিশন আর সোকাল ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর মোমেন্টাম তুমি লিখছো, যে স্পেসটা তৈরি হলো সেটাই হচ্ছে তোমার ফেজ স্পেস। তাহলে কি হচ্ছে না, ইট ইজ এ স্পেস where the perpendicular or independent axis
represent the generalized position coordinates and its canonical momentum coordinates। তাহলে ফেজ স্পেস হচ্ছে একটা স্পেস যেখানে তোমার ইন্ডিপেন্ডেন্ট বা পারপেন্ডিকুলার অ্যাক্সিসগুলো যথাক্রমে পজিশন এবং তার ক্যানোনিক্যাল মোমেন্টাম রিপ্রেজেন্ট করছে। মানে ধরো যদি একটা পার্টিকেল ওয়ান ডাইমেনশনে মুভ করে তাহলে তার পজিশন কোঅর্ডিনেটটা এক্স এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টামটা হচ্ছে পিএক্স। এবারে তুমি কি করলে না একটা টু ডাইমেনশনাল স্পেসে তুমি জাস্ট এক্স অ্যাক্সিস বরাবর পজিশন লিখলে আর ওয়াই অ্যাক্সিস বরাবর মোমেন্টাম লিখলে, লিখে তুমি একটা পার্টিকুলার পয়েন্ট পাচ্ছ, পার্টিকুলার স্পেস পাচ্ছ, সেই স্পেসটাই হচ্ছে তোমার ফেজ স্পেস। তাহলে বোঝার চেষ্টা করো, তাহলে ফেজ স্পেস কি হলো না, এটা একটা স্পেস যে স্পেসে দুটো যে পারপেন্ডিকুলার অ্যাক্সিস তুমি কনসিডার করছো, সকাল এক্স এবং ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস বরাবর তুমি পজিশনটাকে এক্সপ্রেস করবে আর ওয়াই অ্যাক্সিস বরাবর পজিশন নয়, তার বদলে তুমি তার মোমেন্টামটাকে এক্সপ্রেস করবে। সেই জন্য আমি এইরকম ভাবে ডিফাইন করছি না, ইট ইজ এ স্পেস where the perpendicular or independent axis represent the generalized position coordinates and its canonical momentum coordinates। তাহলে ফেজ স্পেস জিনিসটা বুঝতে পারলে ফেজ স্পেস কাকে বলে? দেখো এই ছবিতে দেখে নাও, ধরো যে এই যে পার্টিকুলার পয়েন্ট আমি লিখেছি Q1 P1, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমি পজিশন কোঅর্ডিনেট কিউ প্লট করছি আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমি জেনারেলাইজ মোমেন্টাম পি প্লট করছি। এটা ওয়ান ডাইমেনশনাল, এটা এক্স এটা পিএক্সও বলতে পারতো, কিন্তু এটাকে জেনারেলাইজ পজিশন কিউ আর জেনারেলাইজ মোমেন্টাম পি দিয়ে এক্সপ্রেস করা হয়। তাহলে এইখানে এই যে স্পেসটা তৈরি হয়েছে, এই স্পেসের যে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, একটা তোমার পজিশন আর একটা হচ্ছে মোমেন্টাম। তাহলে এই যে পুরো স্পেসটা, এই স্পেসটাকে বলা হবে তোমার ফেজ স্পেস। তাহলে ফেজ স্পেস জিনিসটা বোঝা গেল? কার অসুবিধা আছে? আচ্ছা এবার না স্যার। ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, এবারে ফেজ স্পেসে যে কোনো একটা পয়েন্ট তাকে বলা হবে হচ্ছে ফেজ পয়েন্ট। তাহলে এই পয়েন্ট ইন দ্য ফেজ স্পেস ইজ কল দ্য ফেজ পয়েন্ট। মানে ব্যাপারটা দেখো, এইখানে যদি তুমি দেখো মানে অ্যাজিব যেন ধরো তুমি এইখানে একটা পার্টিকুলার পয়েন্ট কনসিডার করলে, এই পার্টিকুলার পয়েন্ট যেটা তার একটা পার্টিকুলার পজিশন কোঅর্ডিনেট আছে ধরে নাও Q1, আর তার একটা পার্টিকুলার ধরো মোমেন্টাম কোঅর্ডিনেট আছে ধরে নাও তোমার P1। তাহলে এই যে পার্টিকুলার পয়েন্টটা যার কোঅর্ডিনেট হচ্ছে Q1 এবং P1, এইটাকে বলা হবে একটা ফেজ পয়েন্ট। তাহলে এইটা একটা ফেজ পয়েন্ট, এটা একটা ফেজ পয়েন্ট, এটা একটা ফেজ পয়েন্ট, এটা একটা ফেজ পয়েন্ট ইত্যাদি। তাহলে ফেজ স্পেসের যে কোনো একটা পয়েন্টকে বলা হবে তোমার ফেজ পয়েন্ট, যার একটা স্পেসিফিক পজিশন আছে আর একটা স্পেসিফিক মোমেন্টাম আছে। আচ্ছা এবারে এই যে ফেজ পয়েন্টটা, সেই ফেজ পয়েন্টটাই বেসিক্যালি তোমার একটা মাইক্রো স্টেট রিপ্রেজেন্ট করছে। মানে আমরা মানে সেমিস্টার ওয়ানে যেখানে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স নিয়ে কথাবার্তা হয়েছিল, সেইখানে মাইক্রোস্টেট বলে একটা কনসেপ্ট আমরা ইন্ট্রোডিউস করেছিলাম। আমরা বলেছিলাম যে ধরো অ্যাজ ফর এক্সাম্পল কোন একটা গিভেন সিস্টেম, তার টোটাল নাম্বার অফ পার্টিকেলস এন, টোটাল ভলিউম ভি আর টোটাল এনার্জি ই আমি ফিক্স করে দিচ্ছি। তাহলে এন ভি ই ফিক্স করে দিলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তোমার ম্যাক্রোস্টেট। এন ভি ই ফিক্স করে দিলে করে যেটা তুমি পাচ্ছ সেটা হচ্ছে তোমার একটা ম্যাক্রোস্টেট। এবারে কথাটা হচ্ছে যে কোন একটা পার্টিকুলার সিস্টেমের এন ভি ই ফিক্স রেখেও হচ্ছে পার্টিকেলগুলোকে বিভিন্ন কোয়ান্টাম স্টেটে তুমি বিভিন্ন রকম ভাবে সাজাতে পারো। এই প্রত্যেকটা সাজানো তোমায় দিচ্ছে এক একটা মাইক্রোস্টেট। তাহলে একটা ম্যাক্রোস্টেটের আন্ডারে কিন্তু তোমার অনেক মাইক্রোস্টেট থাকে। এবারে যে তুমি যদি সেইভাবে ফেজ স্পেসের কনটেক্সটে বলো, তাহলে ফেজ স্পেসের যে কোনো একটা পয়েন্ট ফেজ পয়েন্ট, সেই ফেজ পয়েন্ট দিয়ে তুমি বেসিক্যালি একটা মাইক্রোস্টেট বোঝাচ্ছ। কারণ হচ্ছে এই মানে ফেজ পয়েন্টে তার পজিশন এবং মোমেন্টাম ফিক্সড হয়ে যাচ্ছে, আর পজিশন মোমেন্টামকে তুমি ফিক্স করে দাও তাহলে কিন্তু ওই পার্টিকেলটা তোমার ডেসক্রাইব করা হয়ে গেল। তাহলে সেই জন্য একটা মাইক্রোস্টেট ইজ রিপ্রেজেন্টেড বাই এ ফেজ পয়েন্ট। ঠিক আছে? তাহলে আমি এইখানে যে বিভিন্ন পয়েন্টগুলোকে উল্লেখ করছি, এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমার অ্যাকচুয়ালি এক একটা মাইক্রোস্টেট রিপ্রেজেন্ট করছে। আর এ ম্যাক্রোস্টেট করেসপন্ডস টু এ হিউজ নাম্বার অফ মাইক্রোস্টেট। আমি যেটা বললাম যে এন ভিই ফিক্স করে পার্টিকেলগুলোকে বিভিন্ন কোয়ান্টাম স্টেটে বিভিন্ন রকম ভাবে তুমি রাখতে পারছো। তাহলে প্রত্যেকটা মানে অ্যারেঞ্জমেন্ট তোমাকে এক একটা মাইক্রোস্টেট দিচ্ছে। তাহলে এবার এন ভিই ফিক্সড করে তুমি যদি তোমার পার্টিকেলগুলোকে বিভিন্ন রকম ভাবে সাজাও, তাহলে হচ্ছে তোমার ওরকম অনেক মাইক্রোস্টেট তৈরি হতে পারে। আর যখন অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুলস, তখন তো মাইক্রোস্টেটের সংখ্যা সত্যি সত্যিই টেন্ডস টু ইনফিনিটি। সেই জন্য একটা গিভেন ম্যাক্রোস্টেটের মধ্যে অনেক মাইক্রোস্টেটস আছে। তার মানে তুমি যদি একটা ফেজ স্পেস একটা ম্যাক্রোস্টেট বুঝতে চাও, তোমাকে বেসিক্যালি একটা ভলিউম এলিমেন্ট রিপ্রেজেন্ট করছে, যে ভলিউম এলিমেন্টে আবার প্রত্যেকটা যে পয়েন্টস আর কি, সেই পয়েন্টস হচ্ছে তোমার বেসিক্যালি এক একটা হচ্ছে মাইক্রোস্টেট। মানে ধরো তুমি লেটস সে মানে এইখানে
এইখানে ধরো এই একটা পার্টিকুলার রিজিয়ন বললে, তাহলে এই একটা পার্টিকুলার রিজিয়ন, এই পার্টিকুলার রিজিয়নের মধ্যে কি প্রচুর পয়েন্টস আছে, তাহলে এই প্রচুর যে পয়েন্টস আছে সেই প্রচুর পয়েন্টস হচ্ছে তোমার বেসিক্যালি একটা একটা মাইক্রোস্টেট রিপ্রেজেন্ট করছে। তাহলে এই ম্যাক্রোস্টেটের আন্ডারে এতগুলো মাইক্রোস্টেট থাকে, তার মানে কি হচ্ছে, এই যে ম্যাক্রোস্টেট একটা ফেজ স্পেস একটা ভলিউম দিকে রিপ্রেজেন্টেড হচ্ছে। তাহলে কি হচ্ছে না, এ ম্যাক্রোস্টেট করেসপন্ডিং টু এ হিউজ নাম্বার অফ মাইক্রোস্টেট অ্যান্ড হেন্স correspond a volume element in phase space which is characterized by certain constant। আর সার্টেন কনস্ট্যান্ট হচ্ছে যেমন ধরো আমি ফর এক্সাম্পল বললাম তোমার ওই যে এন ভিই ফিক্সড, তার মানে আমি একটা এই যে ভলিউম এলিমেন্টটা, এই ভলিউম এলিমেন্ট একটা ম্যাক্রোস্টেট রিপ্রেজেন্ট করছে, যার ক্ষেত্রে এন ভি আর ই হচ্ছে তোমার ফিক্সড করে দিয়েছো। কারণ একটা ম্যাক্রোস্টেটে তোমার যে টাইপের ম্যাক্রোস্টেট কনসিডার করছো আর কি, আমরা পরে দেখবো যে একটা পার্টিকুলার ডেসক্রিপশন হচ্ছে টোটাল নাম্বার অফ পার্টিকেলস, টোটাল ভলিউম আর টোটাল এনার্জিকে ফিক্স রাখা। তাহলে এই কনস্ট্যান্টটাকে দিলে ফেজ স্পেসে কোনো একটা গিভেন ভলিউম এলিমেন্ট তোমার একটা ম্যাক্রোস্টেট রিপ্রেজেন্ট করলো। তাহলে কি হলো দেখো, যে আমি যেটা বললাম ফেজ স্পেস বুঝলাম, ফেজ স্পেসে একটা পার্টিকুলার পয়েন্টকে আমি ফেজ পয়েন্ট বলছি, আর এই প্রত্যেকটা ফেজ পয়েন্ট একটা করে মাইক্রোস্টেট রিপ্রেজেন্ট করছে। আর কোনো একটা গিভেন ম্যাক্রোস্টেটের আন্ডারে যেহেতু হিউজ নাম্বার অফ মাইক্রোস্টেট থাকতে পারে, তার মানে জাস্ট একটা সার্টেন কনস্ট্যান্ট দিয়ে আমি ফেজ স্পেসে একটা ভলিউম জাস্ট বুঝে নিচ্ছি, এই ভলিউমটা কিন্তু তোমার একটা ম্যাক্রোস্টেট রিপ্রেজেন্ট করছে। তাহলে ইন এ গিভেন ম্যাক্রোস্টেট এ পার্টিকুলার মাইক্রোস্টেট ইভলভস ইন টাইম, হেন্স a phase point execute a trajectory called the phase space trajectory। তুমি খেয়াল করে দেখো যে এই যে ছবিটা তুমি এঁকেছো সেইখানে তাহলে এই পুরোটা যদি তুমি ধরে নাও একটা, এই পুরোটা আমি ছোট জায়গাটা না করে পুরো জায়গাটা যদি একটা ম্যাক্রোস্টেট রিপ্রেজেন্ট করতে তুমি দেখো, সেইখানে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট লেটস Q1 P1 যেটা একটা মাইক্রোস্টেট রিপ্রেজেন্ট করছে, সেই মাইক্রোস্টেটটা কি করবে, ওই গিভেন ম্যাক্রোস্টেটের মধ্যে থেকেও ইভলভ করতে পারে সময়ের সাথে সাথে। অর্থাৎ কিনা তুমি দেখবে যে এই যে ফেজ পয়েন্টটা এই গিভেন ম্যাক্রোস্টেটের মধ্যে বা গিভেন রিজিয়নের মধ্যে এই ফেজ পয়েন্টটা সে বেসিক্যালি মুভ করতে পারে। এই মুভ করলে একটা ট্র্যাজেক্টরি তৈরি হচ্ছে, যাকে বলা হচ্ছে ফেজ স্পেস ট্র্যাজেক্টরি। মানে ফেজ স্পেস ট্র্যাজেক্টরি বা নর্মাল ডেফিনেশনটা তুমি বলতে পারো ইট ইজ নাথিং বাট দ্য লোকাস অফ এ ফেজ পয়েন্ট। তাহলে ফেজ স্পেসে ফেজ পয়েন্টের যে সঞ্চার পথ বা লোকাস, সেটাকে তুমি জাস্ট বলতে পারো ওটা একটা ফেজ স্পেস ট্র্যাজেক্টরি। আর ওটা মাইক্রোস্টেট ম্যাক্রোস্টেটের কনটেক্সটে যদি তুমি বলো তাহলে হচ্ছে ফেজ স্পেসে কোনো একটা গিভেন রিজিয়ন একটা ম্যাক্রোস্টেট রিপ্রেজেন্ট করছে, সেই গিভেন রিজিয়নে কিছু কিছু জিনিস কনস্ট্যান্ট রাখতে হয়, যেমন ওয়ান অফ দ্য চয়েস হচ্ছে এন ভিই কনস্ট্যান্ট রাখা। সেই ম্যাক্রোস্টেটের মধ্যে হিউজ পয়েন্টস থাকতে পারে, যে পয়েন্টসগুলোকে বলা হবে তোমার মাইক্রোস্টেট। একটা গিভেন ম্যাক্রোস্টেটের মধ্যে থেকে মানে মাইক্রোস্টেটসটা ইভলভ করতে পারে উইথ টাইম। অর্থাৎ তুমি জাস্ট এই যে একটা ফেজ স্পেসের মধ্যে তোমার ফেজ ভলিউমের মধ্যে একটা পার্টিকুলার পয়েন্ট সে বেসিক্যালি মুভ করতে পারে, তার যে মুভমেন্টটা বা ট্র্যাজেক্টরিটা সেটাকে বলা হবে তোমার ফেজ স্পেস ট্র্যাজেক্টরি। তাহলে দেখো মানে ফেজ স্পেস, ফেজ পয়েন্ট, ফেজ স্পেস ট্র্যাজেক্টরি, এটা তুমি বুঝলে। তাহলে ফেজ স্পেস হচ্ছে তোমার একটা মানে বেসিক্যালি একটা কি বলবো স্পেস, হাইপোথেটিক্যাল স্পেস, যেখানে পারপেন্ডিকুলার অ্যাক্সিস বরাবর পজিশন এবং মোমেন্টাম, ক্যানোনিক্যাল মোমেন্টামকে রিপ্রেজেন্ট করা হয়। ফেজ স্পেসে যে কোনো একটা পয়েন্টকে বলা হবে ফেজ পয়েন্ট, আর ফেজ পয়েন্টের যে সঞ্চার পথ বা লোকাস তাকে বলা হবে হচ্ছে ফেজ স্পেস ট্র্যাজেক্টরি। এবারে ফেজ পয়েন্টটা সেইটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা মাইক্রোস্টেট রিপ্রেজেন্ট করে, আর অনেক মাইক্রোস্টেট মিলে একটা ম্যাক্রোস্টেট তৈরি হয়, অর্থাৎ অনেক পয়েন্ট মিলে একটা ভলিউম এলিমেন্ট তৈরি হয়। তাহলে ফেজ স্পেসে কোনো একটা গিভেন ভলিউম এলিমেন্ট, যে ভলিউম এলিমেন্টটায় কিছু জিনিস কনস্ট্যান্ট যেমন এন ভিই কনস্ট্যান্ট, তা সেইটা তোমার দেবে হচ্ছে একটা ম্যাক্রোস্টেট। তাহলে ম্যাক্রোস্টেটের মধ্যে মাইক্রোস্টেটের অনেক পসিবল ভ্যালু থাকতে পারে, তার মানে হচ্ছে বেসিক্যালি তুমি একটা ফেজ স্পেস ট্র্যাজেক্টরি পেতে পারো। ঠিক আছে, যেটা বললাম পরিষ্কার? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এবারে দেখো যদি একটা পার্টিকেল ওয়ান ডাইমেনশনে মুভ করে, তাহলে তার একটা পজিশন কোঅর্ডিনেট থাকবে এক্স আর একটাই মোমেন্টাম কোঅর্ডিনেট থাকবে পি এক্স। তখন আমি বলবো ফেজ স্পেসটা টু ডাইমেনশনাল। তাহলে ফর এ সিস্টেম অফ ওয়ান পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশন, a given microstate is described by one position coordinate x and one momentum coordinate px, and hence the phase space is two dimensional। আচ্ছা এবারে একটা পার্টিকেল যদি থ্রি ডাইমেনশনে মুভ করতো, তাহলে তোমার তিনটে পজিশন কোঅর্ডিনেট থাকে আর তিনটে মোমেন্টাম কোঅর্ডিনেট থাকে। তাহলে তিনটে পজিশন কোঅর্ডিনেট যথাক্রমে কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে করলে এক্স ওয়াই জেড, আর মোমেন্টাম কোঅর্ডিনেট হলো পিএক্স পিওয়াই পিজেড, তাহলে করসপন্ডিং ফেজ স্পেসটা কি হবে না সিক্স ডাইমেনশনাল হবে।
এই 6 ডাইমেনশনাল ফেজ স্পেসকে বলা হয় মিউ স্পেস। আর যদি তোমার n পার্টিকেল থাকে যারা 3 ডাইমেনশনে মুভ করছে, তখন তোমার 3n পজিশন কোঅর্ডিনেট থাকবে আর 3n মোমেন্টাম কোঅর্ডিনেট থাকবে। অর্থাৎ তুমি একটা ফেজ স্পেস পাবে যেটা 6n ডাইমেনশনাল, তাকে বলা হবে যে গামা স্পেস। তাহলে দেখো যে একটা পার্টিকেল 1 ডাইমেনশনে মুভ করলে একটা পজিশন কোঅর্ডিনেট, একটা মোমেন্টাম কোঅর্ডিনেট, সেখানে ফেজ স্পেসটা 2 ডাইমেনশনাল। যদি তোমার একটা পার্টিকেল 3 ডাইমেনশনে মুভ করে, তাহলে 3টে পজিশন কোঅর্ডিনেট, 3টে মোমেন্টাম কোঅর্ডিনেট, মানে ফেজ স্পেসটা হয়ে গেল তোমার 6 ডাইমেনশনাল। আর যদি তোমার হয়ে যায় nটা পার্টিকেল 3 ডাইমেনশনে মুভ করে, তাহলে তোমার 3n পজিশন কোঅর্ডিনেট থাকবে আর 3n মোমেন্টাম কোঅর্ডিনেট থাকবে, তখন যে ফেজ স্পেসটা সেটা হয়ে যাবে 6n ডাইমেনশনাল। তাহলে 6 ডাইমেনশনাল ফেজ স্পেসকে বলা হয় মিউ স্পেস আর 6n ডাইমেনশনাল ফেজ স্পেসকে বলা হচ্ছে তোমার গামা স্পেস। তাহলে বোঝা গেল মিউ স্পেস এবং গামা স্পেস বলতে আমি কি বুঝছি, ঠিক আছে? বোঝা গেছে তো? তো দেখো তাহলে ফেজ স্পেস নিয়ে হ্যাঁ স্যার। আমি কিছু কথাবার্তা বললাম, সেটা তোমরা বুঝলে। আচ্ছা, এবারে খেয়াল করো, দেখো ফর এ লার্জ সিস্টেম ইট ইজ ভার্চুয়ালি ইম্পসিবল টু স্পেসিফাই দ্য ট্র্যাজেক্টরি অ্যাকিউরেটলি। মানে যদি একটা বড় সিস্টেম হয় যেখানে অ্যাভোগাড্রো নাম্বার অ্যামাউন্টের অ্যাটম বা মলিকুলস আছে, যেখানে ইন্ডিভিজুয়াল মলিকুলগুলো সময়ের সাথে সাথে অ্যাকচুয়ালি কোন পাথে যাচ্ছে এইটা দেখা কিন্তু খুব ডিফিকাল্ট। প্লাস তাদের মধ্যে ধাক্কা ধাক্কা বা ইত্যাদির জন্য এই মুহূর্তে তোমার মনে হচ্ছিল ওই রকম ভাবে যাচ্ছে, সে ধাক্কা ধাক্কিকে তার পাথ চেঞ্জ করে ফেলতে পারে। সেই জন্য ফর এ লার্জ সিস্টেম ইট ইজ ভার্চুয়ালি ইম্পসিবল টু স্পেসিফাই দ্য অ্যাকচুয়াল ট্র্যাজেক্টরি অ্যাকিউরেটলি। তাহলে আমি কি করতে পারি? তাহলে দেখো তখন আমরা যেটা করতে পারি যে একটা প্রবাবিলিটি জাস্ট বের করতে পারি, যে উই মে স্পেসিফাই দ্য প্রবাবিলিটি ডিডব্লিউ of its being in a volume element d gamma of the phase space gamma। তার মানে এটা কথা হচ্ছে যে তুমি জাস্ট যেটা আমরা এই যে ধরো এরকম একটা বললাম যে এই পুরোটা যদি তোমার একটা ফেজ স্পেস হয় যেটা একটা ম্যাক্রোস্টেট রিপ্রেজেন্ট করছে, সেইখানে কোন একটা পার্টিকুলার মাইক্রোস্টেট এক্স্যাক্টলি এই পাথে যাচ্ছে বা ফেজ পয়েন্টে এই এক্স্যাক্টলি এই পাথে যাচ্ছে, এটা কিন্তু তুমি ঠিক সত্যি সত্যি অ্যাকচুয়াল সিস্টেমে বুঝতে পারবে না। তার বদলে তুমি এটা বলতে পারো যে ঠিক আছে বাবা, এই পার্টিকেলটা একটা সার্টেন রিজিয়নের মধ্যে আছে। তাহলে এবারে ধরো এই টোটাল ভলিউমের মধ্যে যদি এই যে জায়গাটা আমি চিহ্নিত করেছি সেই ভলিউমটা ডিগামা হয়, তবে আমি জানতে হবে যে এই ডিগামা ভলিউমের মধ্যে তোমার ওই করসপন্ডিং মাইক্রোস্টেটটা থাকার সম্ভাবনা কতটা আর কি। সেটাই বলছি, উই মে স্পেসিফাই দ্য প্রবাবিলিটি বা সম্ভাবনা ডিডব্লিউ অফ ইটস বিইং ইন এ ভলিউম এলিমেন্ট ডি গামা অফ দ্য ফেজ স্পেস গামা। তুমি এমনিতেই ভাবো, ধরো একটা তোমার মানে হিউজ নাম্বার অফ পার্টিকেলকে তুমি ছুঁড়ে দিয়েছো, এবারে তুমি মানে অত ভালো করে বুঝতেই পারছো না যে কোন পার্টিকেলটা কোন দিকে যাচ্ছে। তার বদলে তুমি যেটা করতে পারতে সেটা হচ্ছে এই যে তোমার স্পেসে একটা সার্টেন রিজিয়ন তুমি বলে দাও, ওই রিজিয়নের মধ্যে পার্টিকেলটা থাকার সম্ভাবনাটা কি সেইটা তুমি জাস্ট মেজার করতে পারো, সেটা অনেক সহজ হবে। মানে যখনই তোমার ব্যাপারটা ডিটারমিনিস্টিক নয়, অর্থাৎ সময়ের সাথে সাথে পার্টিকেলটা এক্স্যাক্টলি কোন পাথ দিয়ে যাচ্ছে, অর্থাৎ এক্স্যাক্ট ফেজ বেস ট্র্যাজেক্টরি তুমি বুঝতে পারছো না, তখনই তুমি প্রবাবিলিটি বা স্ট্যাটিস্টিক্সের আশ্রয় নেবে। হ্যাঁ, যেমন আমরা ধরো ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশনে করতাম। ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশনে তুমি জানো যে গ্যাস মলিকুলগুলোর স্পিডটা 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে। আর এবারে কোন একটা পার্টিকুলার মলিকুল তার হয়তো এই মুহূর্তে স্পিড এটা ছিল, ধাক্কাধাক্কির জন্য তার স্পিডটা বেড়ে গেল বা কমে গেল, কিছু একটা হলো। এবারে কথাটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল মলিকুলটা স্পিডটা সময়ের সাথে সাথে কখনো বেশি কখনো কম কিরকম ভাবে ভ্যারি করছে ফ্রম দ্য 0 থেকে ইনফিনিটি, এটা দেখা খুব কঠিন। তার বদলে তুমি কি করছো, তুমি যেটা বের করছো যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুল হ্যাভিং স্পিড উইদিন দ্য রেঞ্জ সি অ্যান্ড সি প্লাস ডিসি। এখানেও তাই আমি করছি প্রবাবিলিটি অফ ফাইন্ডিং এ মাইক্রোস্টেট ইন দ্য রিজিয়ন ডি গামা অফ দ্য ফেজ স্পেস গামা। তাহলে দিস প্রবাবিলিটি ক্যান বি অবটেন্ড বাই নোটিং and this probability can be obtained by noting the time dt the system spends in the volume d gamma and forming the relation dw equal to limit t tends to infinity limit t tends to infinity dt by capital T। এখানে t হচ্ছে ক্যাপিটাল টি টা হচ্ছে is the time over which the trajectory is tracked। তুমি কি করছো না, পার্টিকেলটাকে তার মতো করে ঘুরতে দাও, চলতে যাও, ইত্যাদি ইত্যাদি। এবারে পার্টিকেলটা কি হবে, এই ফেজ স্পেসে বা এই টোটাল ম্যাক্রোস্টেট যেটা টোটাল ভলিউম হচ্ছে ক্যাপিটাল গামা, তার মধ্যে যেখানে খুশি থাকতে পারে। এবার তুমি মোরালেস ইনফাইনাইট টাইম ধরে জিনিসটাকে দেখো, তার মধ্যে দেখো যে এইটুকু জায়গা যার ভলিউমটা সকাল হচ্ছে তোমার ডি গামা, ধরো এইটুকু জায়গা যার ভলিউমটা হচ্ছে তোমার ডি গামা, এই ডি গামা,
দেখো যে কতখানি সময় এই জায়গার মধ্যে আছে। তাহলে যদি ধরো তুমি 100 সেকেন্ড ধরে এই 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 তার ইভলিউশনটাকে দেখো, তার মধ্যে যদি 10 সেকেন্ড সে এই ভলিউমে এলেকে মানে এইটুকু জায়গার মধ্যে থাকে, তাহলে আমি বলবো তার এখানে থাকার সম্ভাবনা হচ্ছে তোমার 1/10। বা কেউ যদি 1000 সেকেন্ড ধরে দেখে এইটুকু সময়ের এইটুকু জায়গার মধ্যে, সেই যদি তোমার ধরো মানে মানে 1000 সেকেন্ডের মধ্যে 15 সেকেন্ড সময় এই জায়গার মধ্যে আছে, তার এই জায়গার মধ্যে থাকার সম্ভাবনা কতটা হবে না, বেসিক্যালি হচ্ছে তোমার ওই 15/1000 এটা হবে। তো এখানে সেই কাজটাকে করা হচ্ছে যে তুমি অ্যাকচুয়ালি একটা প্রবাবিলিটি ডিফাইন করে ফেলতে পারছো, যেটা যে প্রবাবিলিটি ফর এ পার্টিকুলার মাইক্রোস্টেট টু বি উইদিন দ্য ভলিউম এলিমেন্ট তোমার ডি গামা অফ দ্য ফেজ স্পেস গামা, সেটা কি হবে না ডিটি বাই ক্যাপিটাল টি হয়ে যাবে। এটা খেয়াল রাখবে, প্রবাবিলিটি কনসেপ্টটা তখনই সত্যি হবে যখন হচ্ছে যতটা টাইম ধরে তুমি মেজারমেন্টটা করছো সেই টাইমটা টেন্স টু ইনফিনিটি। তাহলে ডিডব্লিউ হচ্ছে লিমিট টি টেন্স টু ইনফিনিটি ডিটি বাই ক্যাপিটাল টি। তাহলে দেখো টাইমের রেসপেক্টে প্রবাবিলিটির মানে পরিষ্কার হলো তো, যে একটা টোটাল ধরো ওই বললাম যে ক্যাপিটাল টি টাইম ধরে তুমি কোনো একটা কিছুকে দেখছো, তার মধ্যে একটা সার্টেন রিজিয়নের মধ্যে কতখানি সময় আছে, তা সেই সময়টা ডিভাইডেড বাই টোটাল টাইমটা, এটা তোমার দিয়ে দিচ্ছে হচ্ছে তোমার প্রবাবিলিটি। আচ্ছা, এবারে তুমি যদি অ্যাভারেজ ক্যালকুলেট করো, তা টাইমের রেসপেক্টে অ্যাভারেজ ক্যালকুলেট করলে কি করতে হয় না, ধরো কোন একটা পার্টিকুলার কোয়ান্টিটি, যে কোয়ান্টিটিটা টাইমের উপর ডিপেন্ড করে, তার যদি তোমাকে অ্যাভারেজ ক্যালকুলেট করতে হয়, তাহলে সেটা লিমিট টি টেন্স টু ইনফিনিটি 1/t ইন্টিগ্রাল 0 থেকে t ft ইন্টু ডিটি। তাহলে মানে যেটা দাঁড়াচ্ছে, ইফ ইউ কনসিডার এনি কোয়ান্টিটি ft মেজার্ড অ্যালং দ্য ট্র্যাজেক্টরি দেন ইস অ্যাভারেজ ভ্যালু, সেটা হচ্ছে তোমার বেসিক্যালি ওই কোয়ান্টিটিটা ইন্টু এই প্রবাবিলিটিটা তোমাকে এবার ইন্ডিকেট করে দিতে হবে। তুমি জাস্ট যেটা করেছো দেখো, যে কোয়ান্টিটিটা অ্যাভারেজ করছে সেইটা ইন্টু এই প্রবাবিলিটিটা বসিয়ে দিয়েছো, মানে বেসিক্যালি এই ডিডব্লিউটাকে বসিয়ে দিয়েছো, সেই ডিডব্লিউটা কত আর লিমিট টি টেন্স টু ইনফিনিটি ডিটি বাই টি তুমি বসিয়ে দিয়েছো, করে তুমি এটাকে ইন্টিগ্রাল আবার অল স্পেস করে দিচ্ছ। তাই এটা দাঁড়াচ্ছে দেখো লিমিট টি টেন্স টু ইনফিনিটি 1/t ইন্টিগ্রাল 0 থেকে t f t dt। ঠিক আছে, মানে এটাকে হয়তো একটা স্টেপ বেশি তুমি লিখে নিতে পারছে, মানে যে কোনো অ্যাভারেজ যখন তোমাকে ক্যালকুলেট করতে হয়, সেটা হচ্ছে ইন্টিগ্রাল আবার অল স্পেস। অল স্পেস মানে হচ্ছে তুমি যতক্ষণে টাইম দিয়ে মেজার করছো সেইটা, যার অ্যাভারেজ বের করছো সেইটা ইন্টু সেইটা থাকার সম্ভাবনা যেটা, সেই প্রবাবিলিটিটা। এবার এইখানে তুমি যদি দেখো এইখানে যদি এই ডিডব্লিউ জায়গায় লিমিট টি টেন্স টু ইনফিনিটি ডিটি বাই টিটাকে বসিয়ে নাও, এই মানে ভেরিয়েবলটা হচ্ছে স্মল টিটা, আর ক্যাপিটাল টিটা হচ্ছে ওভারঅল টাইমটা, যেটা বেসিক্যালি কনস্ট্যান্ট। তাহলে দেখো টাইম অ্যাভারেজটা বেরিয়ে যাচ্ছে লিমিট টি টেন্স টু ইনফিনিটি 1/t বাইরে চলে এলো ইন্টিগ্রাল 0 থেকে ক্যাপিটাল টি এফ টি, আর ডিডব্লিউ থেকে যে ডিটিটা পাচ্ছ সেইটা। তাহলে এইটা হলো টাইম অ্যাভারেজ। ঠিক আছে, তাহলে টাইমের রেসপেক্ট অ্যাভারেজ তোমাকে জাস্ট এইরকম ভাবে ক্যালকুলেট করতে হয়। হ্যাঁ, ঠিক আছে স্যার হ্যাঁ বলো। স্যার টাইম অ্যাভারেজটা একবার বলবেন স্যার? এই তো টাইম অ্যাভারেজ ক্যালকুলেট করার রাস্তাটা হচ্ছে, তুমি ধরো যেমন তুমি মানে মানে সবসময় যার অ্যাভারেজ বের করবে সেইটা মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি করে তোমাকে ইন্ডিকেট করতে হবে হোল টাইম ধরে। মানে ধরো আমি জাস্ট সিম্পলি বলছি যে মানে তুমি যদি এরকম করে ভাবো যে মানে ধরো তোমার কোন একটা পার্টিকুলার ভেলোসিটির অ্যাভারেজ তুমি বের করতে চাইছো, ধরো ভেলোসিটি টাইমের ফাংশন, একটা ভেলোসিটি তুমি অ্যাভারেজ বের করতে গেছো, ভেলোসিটি হচ্ছে টাইমের ফাংশন। তা তুমি কি করবে না, তুমি বললে যে ধরো t1 টাইম আছে, যে সময় ভেলোসিটিটা v1 ছিল, মানে প্রথম 5 সেকেন্ড ধরে ভেলোসিটিটা ধরো v1 ছিল, তারপরে t2 টাইম ধরে ভেলোসিটি ধরো v2 ছিল। তাই এরকম করে তুমি দেখলে যে হয়তো একটা সার্টেন টাইম ti ধরে ভেলোসিটিটা vi ছিল। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে তোমার এই টোটাল ভেলোসিটিটা হলো, তাকে তুমি ভাগ করবে কি দিয়ে না টোটাল টাইমটা ধরে, t1 প্লাস t2 প্লাস ডট 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 করে তুমি ti এটা করলে, তাহলে এইটা যদি করো সেটাই তোমার ভেলোসিটির অ্যাভারেজ বেরোবে। আর এবারে খেয়াল করে দেখেন নিচে t1 প্লাস t2 প্লাস ডট 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 এইটা হচ্ছে ক্যাপিটাল টি, এটা 1/t হয়ে গেল, আর এটা কি হয়ে গেল সামেশন ওভার i ti vi হয়ে গেল। মানে এই যে উপরের পার্টটাকে সামেশন ওভার i ti vi, আর নিচে হচ্ছে টোটাল টাইমটা 1/t হয়ে গেল। আচ্ছা, এবারে এইটা হচ্ছে ডিসক্রিট জিনিসের জন্য, যদি এটা কন্টিনিউয়াস হয়, তা কন্টিনিউয়াস হলে কি হবে, এই সামেশনটাকে তোমাকে ইন্টিগ্রেশনে কনভার্ট করে দিতে হয়। ইন্টিগ্রেশনে কনভার্ট করবে কি দিয়ে, এটা ভি ইন্টু ডিটি করে দিলে এইটা, তার মানে কি হলো 1/t ইন্টিগ্রাল ভি ডিটি, যেখানে টাইমটা হচ্ছে কত দূর পর্যন্ত 0 থেকে টোটাল টি পর্যন্ত তুমি ইন্ডিকেট করছো এইটা। তাহলে দেখো, তাহলে এই যে ভিটা যেটা বেসিক্যালি টাইমের ফাংশন, তার অ্যাভারেজ ক্যালকুলেট করতে গেলে তোমাকে কি করতে হচ্ছে,
ইন্টিগ্রাল 0 থেকে ক্যাপিটাল টি ভি ডিটি আর টোটাল টাইমটা দিয়ে ভাগ হয়েছে। দেখ এখানে বেসিক্যালি তুমি এই কাজটাকেই করেছো। দেখো এই 1/t ইন্টিগ্রাল 0 থেকে টি, ইন্টিগ্রাল 0 থেকে টি, এখানে হচ্ছে এফটি মানে যে কোনো একটা ফাংশন বা ভেরিয়েবল যেটা টাইমের উপর ডিপেন্ড করে, তার বদলে এখানে তুমি ভি লিখেছো, আর এখানে তোমার ডিটি দিয়ে গুণ আছে, এখানে তোমার ডিটি দিয়ে গুণ আছে। এটা আর শুধু এই টাইমটা খুব শর্ট টাইম ধরলে হবে না, টাইমটা তোমার বেশ লং টাইম ধরতে হবে, তবেই তোমার ক্যালকুলেশনটা ঠিক হবে। ঠিক আছে, হ্যাঁ স্যার স্যার। স্যার বোঝাতে পারলাম তো? হ্যাঁ স্যার। তাহলে এইটা হচ্ছে তোমার টাইম অ্যাভারেজ। তাহলে এই যে এফ মানে টাইম অ্যাভারেজকে না ওই জাস্ট এফ এর মাথায় বার দিয়ে এক্সপ্রেস করা হয়, এটা হচ্ছে টাইম অ্যাভারেজ। হ্যাঁ, আচ্ছা এবারে দেখো এই যে টাইম অ্যাভারেজ কনসেপ্টটা, সেইটাকে একটু অল্টারনেটিভ ওয়েতে ভাবা যায়। অল্টারনেটিভ ওয়েতে ভাবা কি না, তুমি এই আগের ডেসক্রিপশনটা কি ভাবলে, তুমি আগের ডেসক্রিপশনটা ভাবলে যে একটা ধরো ফেজ পেস একটা পার্টিকুলার মাইক্রোস্টেট এইটা ছিল, এইটাই সময়ের সাথে সাথে কোথায় কোথায় যাচ্ছে তুমি দেখছো, এবং সেই মতো করেই তুমি প্রবাবিলিটিটাকে ক্যালকুলেট করেছো। মানে একটাই পয়েন্ট, সে সময়ের সাথে 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 সে বেসিক্যালি মুভ করছে, মানে একটা পার্টিকুলার পয়েন্টকেই তুমি দেখছো, সে সময়ের সাথে সাথে বিভিন্ন জায়গায় যাচ্ছে, এটা তুমি দেখছো। আচ্ছা তার বদলে তুমি একটা কাজ করতে পারতে, যে একটা পার্টিকেল তাতে একটা লং টাইম ধরে কোথায় কোথায় যাচ্ছে এইটা না দেখে তুমি তার বদলে যদি ওই একই রকমের দেখতে হিউজ পার্টিকেল নিয়ে নাও, নিয়ে কোন একটা নির্দিষ্ট মুহূর্তে দেখো। দুটো ডেসক্রিপশন কিন্তু বেসিক্যালি একই, যা বোঝার চেষ্টা করো। যখন তুমি অ্যাভারেজ স্পিড বের করেছিলে ম্যাক্সওয়েল মানে স্পিড ডিস্ট্রিবিউশন থেকে, যখন অ্যাভারেজ স্পিড বের করেছিলে, তুমি কিভাবে বের করছো ব্যাপারটাকে তুমি খেয়াল করে দেখো। মানে অ্যাভারেজটা বলার আগে আমি এইভাবে ব্যাপারটাকে বলি যে যে অ্যাকর্ডিং টু কাইনেটিক থিওরি অফ গ্যাস, গ্যাস মলিকিউলগুলো স্পিড 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে। আচ্ছা এইটা তুমি দু রকম ভাবে দেখতে পারো। কি রকম ভাবে না, একটা পার্টিকেলের দিকে তাকিয়ে থাকো, এবারে সেই পার্টিকেলটাকে অনেক সময় ধরে তুমি জাস্ট নোটিস করো। তাই সেই পার্টিকেলটা হয়তো প্রথমে ভেলোসিটি কম ছিল, সে অন্য একটা মলিকুলের সঙ্গে ধাক্কাধাক্কি করলো বা থার্মাল এনার্জির জন্য তার ভেলোসিটি কখনো বাড়লো, আবার হয়তো কমলো। তাহলে তুমি যদি ওই পার্টিকেলটাকেই জাস্ট অনেকটা লম্বা সময় ধরে দেখো, তাহলে কিন্তু তার ভেলোসিটিটা তোমার 0 থেকে ইনফিনিটি বা কোথায় এসে বেশিক্ষণ সময় থাকতে ইত্যাদি ইত্যাদি তুমি জাস্ট দেখতে পাচ্ছ। আচ্ছা তার বদলে তুমি এক কাজ করো, যে তুমি ওই একই রকমের হিউজ নাম্বার অফ মলিকুলস নিয়ে নাও। হিউজ নাম্বার অফ মলিকুলস নিয়ে তুমি দেখো যে সেই মলিকুলগুলোর মধ্যে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে কারো স্পিড কম, কারো স্পিড বেশি, কারো স্পিড ইন্টারমিডিয়েট কিছু বা ইত্যাদি ইত্যাদি। তার মানে একটা পার্টিকেলকে একটা বড় সময় ধরে দেখা ইজ ইকুইভ্যালেন্ট টু হিউজ নাম্বার অফ পার্টিকেলসকে একটা পার্টিকুলার সময়ে দেখা। দুটো ডেসক্রিপশন কিন্তু বেসিক্যালি তোমার আইডেন্টিক্যাল। এই যে সেকেন্ড যে কেসটা আমি বললাম, যে একটা পার্টিকেলকে অনেকটা টাইমের বদলে আমি কি করেছি না হিউজ নাম্বার অফ পার্টিকেলস একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে দেখছি। তার মানে যেটা হচ্ছে এই যে মাইক্রোস্টেটটা উইথ টাইম ইভলভ করছে, সেটাকে না ভেবে আমি বলতে পারি যে কোনো একটা গিভেন ম্যাক্রোস্টেটে যে এই মাইক্রোস্টেটস গুলো আছে, মানে হিউজ নাম্বার অফ আইডেন্টিক্যালি প্রিপেয়ার্ড তুমি মাইক্রোস্টেট বা সাবসিস্টেম তুমি নিয়ে নিয়ে সেইখান থেকে তুমি সাম কাইন্ড অফ একটা অ্যাভারেজ ক্যালকুলেট করতে পারো। যেমন করে অ্যাভারেজ স্পিড তুমি বের করেছো, অ্যাভারেজ স্পিড বের করেছো কেমন করে না প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুলস হ্যাভিং স্পিড উইদিন দ্য রেঞ্জ সি অ্যান্ড সি প্লাস ডিসি তুমি ক্যালকুলেট করে নিয়েছো। তারপরে তুমি জাস্ট বেসিক্যালি অ্যাভারেজ ক্যালকুলেট করার সময় ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি সি পিসিডিসি তুমি করে দিয়ে সেখান থেকে তুমি জাস্ট অ্যাভারেজটাকে বের করে ফেলতে পেরেছো। তাহলে যেমন ভেলোসিটিটাকে আমি এই আগের কেসে টাইমের রেসপেক্টে অ্যাভারেজটাকে বের করলাম, তার বদলে কিন্তু তুমি ওই রকম একটা ডিস্ট্রিবিউশন আছে তার রেসপেক্টে অ্যাভারেজটাকে ক্যালকুলেট করতে পারো। এই যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটাই বিজ্ঞানী গিভস 1902 সালে দিয়েছিলেন, যেটাই বেসিক্যালি এনসেম্বল কনসেপ্ট। সেটা তাহলে কি বলছে না, এনসেম্বল কনসেপ্ট যেটা বলছে সেটা দেখো, যে যে যেটা বলা হচ্ছে an alternative statistical description of the situation could be obtained if one considers the various points in the phase space volume as representing different copies of the same system. বোঝার চেষ্টা করো, an alternative statistical description of the situation could be obtained if one considers the various points in the phase space volume as representing different copies of the same system. তাহলে একটা জাস্ট তোমার ওই
মানে ফেজ স্পেসের একটা পার্টিকুলার পয়েন্ট সে সময়ের সাথে ইভলভ করছে না দেখে তুমি একটা গিভেন ভলিউমের মধ্যে অসংখ্য পয়েন্টস আছে এবং প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে এক একটা করে অ্যাজ ইফ যেন মেন্টাল কপিজ অফ দ্য সিস্টেম রিপ্রেজেন্ট করছে। এই কালেকশন অফ দিস আইডেন্টিক্যালি প্রিপেয়ার সাবসিস্টেম ইজ কল্ড অ্যান এনসেম্বল। তাহলে কালেকশন অফ দিস আইডেন্টিক্যালি প্রিপেয়ার সাবসিস্টেম ইজ কল্ড অ্যান এনসেম্বল। তাহলে বুঝতে পারলে এনসেম্বল মানে বেসিক্যালি একটা কালেকশন, মানে একই রকমের মানে তোমার জাস্ট সাবসিস্টেমগুলো তুমি একটা কালেকশন নিচ্ছে, সেটাকে বলা হচ্ছে তোমার এনসেম্বল। তার মানে মানে সময়ের সাথে সাথে একটা মাইক্রোসিস্টেম ইভলভ করে 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 যতগুলো পসিবিলিটি তৈরি করতে পারতো, এই ততগুলো পসিবিলিটি কোন একটা নির্দিষ্ট মুহূর্তে তুমি নিয়ে নিচ্ছ। তারপর তোমাকে হিউজ কালেকশন অফ আইডেন্টিক্যালি প্রিপেয়ার সাবসিস্টেম নিয়ে নিতে হচ্ছে। তো সেই যে কালেকশন অফ হিউজ নাম্বার অফ আইডেন্টিক্যালি প্রিপেয়ার সাবসিস্টেম, সেটাই তোমার হয়ে যাচ্ছে এনসেম্বল। ঠিক আছে, এনসেম্বল কথাটার মানেটা পরিষ্কার হলো? ঠিক হ্যাঁ আছে। স্যার। আচ্ছা, আমি হ্যাঁ স্যার। আরেকটু এগোলে এনসেম্বল নিয়ে ধারণাটা আরো পরিষ্কার হয়ে যাবে। দেখো, তখন আমি বললাম যে ইফ এন বি দ্য টোটাল নাম্বার অফ কপিজ রিপ্রেজেন্টিং টু গামা and dn be the number of copies corresponding, sorry, if n be the total number of copies corresponding to gamma, অর্থাৎ ফেজ স্পেস একটা বড় ভলিউম কনসিডার করছে গামা, যেটা একটা ম্যাক্রো স্টেট রিপ্রেজেন্ট করেছে, তার মধ্যে ধরে নাও টোটাল পয়েন্টস আছে এনটা। এবার তার বদলে তুমি একটা ছোট্ট ভলিউম এলিমেন্ট ডি গামা, সেইখানে ধরে নাও এরকম মেন্টাল কপিজ বা এরকম পয়েন্টস আছে হচ্ছে তোমার ডিএনটা। ডিএন বি দ্য নাম্বার অফ কপিজ করসপন্ডিং টু দ্য এলিমেন্টারি ভলিউম ডি গামা, then the probability of the system lying in the state d gamma would be written as কি না limit n tends to infinity dn by n, limit n tends to infinity dn by n। আচ্ছা, এই যে সংখ্যাটাকে সেটাকে তুমি জাস্ট এইরকম ভাবে লিখতে পারছো, এটা একটা ডেনসিটি, তাকে তুমি এই ভলিউম এলিমেন্ট দিয়ে গুণ করে দিচ্ছ, মানে এটা করে নাম্বার ডেনসিটি আর কি, নাম্বার ডেনসিটি ভলিউম দিয়ে তুমি বেসিক্যালি গুণ করে দিচ্ছ। মানে যেটা তাহলে কি হলো জিনিসটা, হ্যাঁ, যেটা জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে যে তুমি আবার প্রবাবিলিটির একটা অন্য মানে তুমি জাস্ট বের করছো। আগে প্রবাবিলিটিটা ছিল কিরকম ভাবে, টোটাল ক্যাপিটাল টি টাইম ধরে দেখছো, মানে ক্যাপিটাল টি টাইম ধরে দেখছো, এবারে ডি গামা এই ভলিউম এলিমেন্টের মধ্যে সে বেসিক্যালি কতখানি সময় ছিল, সেই টাইমটা ডিভাইডেড বাই হচ্ছে টোটাল টাইমটা। আর এখন তার বদলে তুমি একটা ওই একই প্রবাবিলিটি ক্যালকুলেট করছো, সেটা হচ্ছে কেমন করে না, বেসিক্যালি হচ্ছে তোমার ওই টোটাল যদি এই গামা এই যে ম্যাক্রো স্টেটটা, যেটা একটা বড় ভলিউম এলিমেন্ট রিপ্রেজেন্ট করছে, তার মধ্যে যদি তোমার এন এরকম মানে ওই মেন্টাল কপিজ থাকে বা এনসেম্বল থাকে, তার মধ্যে হচ্ছে তুমি দেখে নাও এই ডিগামা জায়গার মধ্যে, ডিগামা ভলিউমের মধ্যে সেটা কতগুলো পার্টিকেলস ওই রকম ভাবে আছে আর কি, ডিএন বাই এন, সেটাও তোমার একটা প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করছে। তাহলে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি ডিএন বাই এন। এবার সেইটাকে তুমি জাস্ট লিখতে পারো কি একটা নর্মালাইজ ডেনসিটি, তাকে জাস্ট ভলিউম এলিমেন্ট দিয়ে গুণ করে দিলে আর কি। মানে বেসিক্যালি ডেনসিটি ইনটু ভলিউম, মানে নাম্বার ডেনসিটি টু ভলিউম গুণ করে তুমি ডিএন পেয়ে যেতে, তাকে এন দিয়ে ভাগ করে দেওয়া মানে হচ্ছে তোমার বেসিক্যালি ওটাকে নর্মালাইজ করে নেওয়া বলা হয় আর এটা। তাহলে গামা এই রো ইজ দ্য নর্মালাইজ ডেনসিটি ইন দ্য এনসেম্বল ফেজ হুইচ ইজ দ্য ফাংশন অফ পজিশন অ্যান্ড মোমেন্টাম কোঅর্ডিনেট। তাহলে দেখো এইখানে একটা প্রবাবিলিটি ডিফাইন করলাম, ব্যাপারটা পরিষ্কার তো? হ্যাঁ স্যার। ঠিক আছে তো? এইটা মানে যেটা বেসিক্যালি আমি ম্যাক্সওয়েল পিট ডিস্ট্রিবিউশনে করি, যে একটা পার্টিকেল বিভিন্ন টাইমে যাচ্ছে সেটাকে না দেখে তুমি জাস্ট কোন একটা নির্দিষ্ট মুহূর্তে হিউজ নাম্বার অফ পার্টিকেলস আছে, তাদের স্পিড কারো কম কারো বেশি ইত্যাদি হতে পারে, তুমি এটা চাইছো যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং পার্টিকেলস উইদিন দ্য রিজিয়ন সি অ্যান্ড সি প্লাস ডিসি, এখানেও তাই প্রবাবিলিটি অফ ফাইন্ডিং পার্টিকেল উইদিন দ্য ভলিউম এলিমেন্ট ডি গামা, এবং সেটা কি হবে না বেসিক্যালি ডিএন বাই এন, এবং অবভিয়াসলি এই প্রবাবিলিটি কনসেপ্টটা তখনই সত্যি যখন হচ্ছে এনটা টেন্ডস টু ইনফিনিটি। এটা আচ্ছা, এবারে দেখো, এবারে তুমি এই যে প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটি দিয়ে যদি তুমি কোন একটা সকল অ্যাভারেজ ক্যালকুলেট করো, যাকে বলে এনসেম্বল অ্যাভারেজ। এনসেম্বল অ্যাভারেজ কি হবে, ইন্টিগ্রাল ওভার অল স্পেস, যার অ্যাভারেজ বের করছে সেইটা মাল্টিপ্লাইড বাই দিস প্রবাবিলিটি। যেমন ওই যে যেমন আমরা ওই মানে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশনে যখন তুমি অ্যাভারেজ ক্যালকুলেট করো, কেমন করে অ্যাভারেজটাকে ক্যালকুলেট করো, ধরো ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশনে যদি তোমাকে স্পিডের অ্যাভারেজ ক্যালকুলেট করতে হয়, কি করা হয় না ইন্টিগ্রাল ওভার অল স্পেস, মানে সিটা বেসিক্যালি 0 থেকে ইনফিনিটি, যার অ্যাভারেজ বের করছে সেইটা ইনটু পিসিডিসি, না এখানে পিসিডিসিটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুল হ্যাভিং স্পিড উইদিন দ্য রেঞ্জ সি অ্যান্ড সি প্লাস ডিসি, এটা করলে ঠিক একই রকম ভাবে সি স্কোয়ারের অ্যাভারেজ ক্যালকুলেট করলে কি করতে হয়, ইন্টিগ্রাল সি ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি সি স্কোয়ার পিসিডিসি। তাহলে এই পিসিডিসিটা হচ্ছে বেসিক্যালি প্রবাবিলিটি,
তাহলে আমি এখানেও তাই কাজটাকে করি, যার অ্যাভারেজ বের করবো সেইটা ইনটু প্রবাবিলিটিটা। সেই প্রবাবিলিটিটা কত? প্রবাবিলিটিটা এই প্রবাবিলিটিটা সেটা তুমি জাস্ট বসিয়ে দিলে, বসিয়ে দিয়ে ইন্টিগ্রাল ওভার অল স্পেস করে দিলে। তাই এইটা হচ্ছে তোমার টোটাল যে অ্যাভারেজটা বেরোলো, সেই অ্যাভারেজটাকে বলা হচ্ছে এনসেম্বল অ্যাভারেজ। তো দ্য অ্যাভারেজ ভ্যালু অফ এনি ফাংশন এফ হুইচ ইজ এ ফাংশন অফ পজিশন অ্যান্ড মোমেন্টাম কোঅর্ডিনেট ক্যান বি রিটেন অ্যাজ দিস ওয়ে। তাহলে দেখো, তাহলে এই যে প্রথম যে অ্যাভারেজটা আমি ক্যালকুলেট করেছি, এই যে অ্যাভারেজটা একে বলে টাইম অ্যাভারেজ, আর এইখানে যে অ্যাভারেজটাকে বের করলাম সেটাকে বলা হবে এনসেম্বল অ্যাভারেজ। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবারে ইন ফর্মিং দ্য অ্যাভারেজ, in forming the average of any arbitrary function f with it, we are assuming that rho is an equilibrium distribution and it must be time independent. This can be obtained when time of observation t is much longer than the interaction time scale tau 1. মানে দিস ইজ একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা হচ্ছে এই যে যখন তুমি টাইম অ্যাভারেজটাকে ক্যালকুলেট করবে, হ্যাঁ, তখন তোমাকে খেয়াল রাখতে হবে তুমি বেসিক্যালি ইকুইলিব্রিয়াম অ্যাভারেজটাকে ক্যালকুলেট করছো। এই ইকুইলিব্রিয়াম অ্যাভারেজটা ক্যালকুলেট করার জন্য তোমাকে মানে সাফিসিয়েন্ট টাইম অ্যালাউ করতে হবে যাতে করে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে যায়। সেই জন্য তুমি যে টাইমটা নেবে সেই টাইমটা কেন টেন্ডস টু ইনফিনিটি হয় সেটা তোমার মাথায় রাখতে হবে। আচ্ছা, এবারে তোমার এই যে রো এর একটা এক্সপ্লিসিট ফর্ম দরকার অ্যাভারেজটাকে বের করার জন্য, তাহলে এই যে ডেনসিটির এক্সপ্লিসিট ফর্মটা সেটা হচ্ছে তোমার ওই এনসেম্বল টু এনসেম্বল ভ্যারি করে। তাহলে এক্সপ্লিসিট এক্সপ্রেশন অফ দিস ডিস্ট্রিবিউশন ফাংশন ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য ম্যাক্রোস্টেজ অর দ্য টাইপ অফ এনসেম্বল চোজেন। মানে কেমন টাইপের এনসেম্বল তুমি ইউজ করছো তার মতো করে রো এর ভ্যালুটা জাস্ট পাল্টাবে। আচ্ছা, এবং সেই রকম করে তোমার 3 রকমের এনসেম্বল এক্সিস্ট করতে পারে। কি কি? না, একটাকে বলা হচ্ছে মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল, একটা ক্যানোনিক্যাল এনসেম্বল, একটা হচ্ছে গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল। এবং এই এনসেম্বল কনসেপ্টটা এটা পপুলারাইজ করা হয়েছিল এবং ইন্ট্রোডিউস করেছিলেন হচ্ছে বিজ্ঞানী গিবস 1902 সালে। তার যে বই এলিমেন্টারি প্রিন্সিপাল অফ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স হবে আর কি, সেই বইয়ে হচ্ছে তিনি প্রথমেই এনসেম্বল কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করেন। আচ্ছা, এবার এই মাইক্রো ক্যানোনিক্যাল, ক্যানোনিক্যাল এবং গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল নিয়েই কিন্তু আমাদের টোটাল প্রথম ইউনিটটা। আমরা ওই ডিটেলিং এর মধ্যে যাব, ডিটেলিং এর মধ্যে যাওয়ার আগে শুধু 3টে এনসেম্বল কি একটুখানি জাস্ট আমি সামারি করে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে ধরো তুমি একটা একটা কালেকশনস অফ আইডেন্টিক্যালি প্রিপেয়ার সাবসিস্টেম কনসিডার করেছো। যে সাবসিস্টেমে এই যে পার্টিশন গুলো আছে না, বাউন্ডারি গুলো আছে, সেই বাউন্ডারি গুলো প্রথমে তুমি ধরে নাও লিক প্রুফ, যাতে করে হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস একটা থেকে আরেকটা যেতে পারছে না। ধরে নাও রিজিড, যাতে করে ভলিউমটা বাড়তে বা কমতে পারছে না। ধরে নাও এটা হচ্ছে অ্যাডায়াবেটিক, যাতে করে এনার্জিটা ট্রান্সফার হতে পারছে না। অর্থাৎ যদি এই যে সাবসিস্টেমগুলো আর সেপারেটেড বাই একটা রিজিড লিক প্রুফ অ্যাডায়াবেটিক বাউন্ডারি, তাহলে কি হবে? যেটা হবে হচ্ছে তোমার NVE সেটা কিন্তু তোমার ফিক্সড হয়ে যাবে। তাহলে NVE তারা হচ্ছে তোমার বেসিক্যালি ফিক্সড হয়ে যাবে। তাহলে NVE যদি তোমার ফিক্সড হয়ে যায়, তাহলে যে এনসেম্বলটা হলো সেটা হচ্ছে মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল। এবং আমরা পরে খুব ভালো করে তোমাদের দেখাবো যে মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বলের জন্য তোমার এই ডেনসিটির এক্সপ্রেশনটা হচ্ছে এরকম, যে যখন এনার্জিটা E মাইনাস ডেল্টা বাই 2, যেখানে ডেল্টাটা হচ্ছে খুব খুব ছোট, E মাইনাস ডেল্টা বাই 2 আর E প্লাস ডেল্টা বাই 2। আচ্ছা, মানে তোমার এই এনার্জিটাকে না হ্যামিল্টনিয়ান এইচ দিয়ে এক্সপ্রেস করে, যে হ্যামিল্টনিয়ানটা সার্টেনলি পজিশন এবং মোমেন্টামের ফাংশন। মানে QI হচ্ছে জেনারেলাইজ পজিশন কোঅর্ডিনেট, PI টা জেনারেলাইজ মোমেন্টাম কোঅর্ডিনেট। তাহলে এনার্জিটা যদি E মাইনাস ডেল্টা ই আর E প্লাস ডেল্টা ইর মধ্যে থাকে, তাহলে এই ডেনসিটিটা কনস্ট্যান্ট হবে আর 0 হবে আদারওয়াইজ। সেইটা হচ্ছে মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বলের জন্য রো এর এক্সপ্রেশন। এইটাকে নিয়ে আমাদের আবার ডিটেলে পরে কথাবার্তা বলার স্কোপ আছে। আর এবারে তুমি নেক্সট যে কাজটাকে করলে সেটা হচ্ছে এই যে বাউন্ডারিটা তুমি লিক প্রুফই রেখে দিলে, এই বাউন্ডারি তুমি রিজিডই রেখে দিলে, কিন্তু বাউন্ডারিটা অ্যাডায়াবেটিক থেকে তুমি এখন ডায়াথার্মাল করে দিলে। তাহলে ডায়াথার্মাল করলে কি হবে? এনার্জি অ্যাজ এ ফর্ম অফ হিট একদিক থেকে আরেক দিকে যেতে পারে। যদি যেতে পারে তখন কি হবে না, সাফিসিয়েন্ট টাইম অ্যালাউ করলে সিস্টেম থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে আসবে। তখন হচ্ছে ওই এনার্জিটা ফিক্সড হইল না, তারপরে টেম্পারেচারটা ফিক্সড হয়ে যাবে। তাহলে যদি বাউন্ডারিগুলো তোমার লিক প্রুফ অর্থাৎ ভলিউমটা পাল্টাবে না, তারা লিক প্রুফ মানে হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস পাল্টাবে না, এন ফিক্সড হয়ে গেল। তারা রিজিড অর্থাৎ ভলিউমটা পাল্টালো না, কিন্তু যদি ওটা ডায়াথার্মাল হয় তাহলে এনার্জিটা একটা থেকে আরেকটা চলে যেতে পারে। তাহলে একটা থেকে আরেকটা চলে যেতে পারলে কি
কি হবে না আলটিমেটলি এনার্জি কনস্ট্যান্ট না থেকে টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে যাবে, তখন যে এনসেম্বলটা তখন বলা হয় ক্যানোনিক্যাল এনসেম্বল, যেখানে এনভিটি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আর ক্যানোনিক্যাল এনসেম্বল যদি হয় তার ডেনসিটির এক্সপ্রেশনটা হয় প্রপোর্শনাল টু e⁻⁻h/kT, যেখানে এইচটা হচ্ছে তোমার বেসিক্যালি এনার্জিটা রিপ্রেজেন্ট করে। আর থার্ড সিচুয়েশন যেখানে এই বাউন্ডারিটা তুমি আর লিক প্রুফ রাখলে না, তার বদলে ওটাকে তুমি পারমিয়েবল বা সেমি পারমিয়েবল করে দিলে, তাহলে পারমিয়েবল বা সেমি পারমিয়েবল করে দিলে ম্যাটারটাও কিন্তু একটা থেকে আরেকটা জায়গায় চলে যেতে পারে। যদি চলে যায় তাহলে যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করবে তখন তুমি জাস্ট এনটাকে কনস্ট্যান্ট রাখতে পারবে না, তার বদলে হচ্ছে কি ওটা তুমি কেমিক্যাল পোটেনশিয়ালটাকে কনস্ট্যান্ট রাখতে পারবে। সিস্টেমটা একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে, তখন তোমার কেমিক্যাল পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তাহলে তখন মিউ ভিটি তোমার বেসিক্যালি কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে বাউন্ডারিটা তারা রিজিড, সেখানে ভলিউমটা কনস্ট্যান্ট আছে, কিন্তু তোমার এটা লিক লিক থাকতে হবে বা পারমিয়েবল বা সেমি পারমিয়েবল বাউন্ডারি হতে হবে, ডায়াথার্মাল বাউন্ডারি হতে হবে, যাতে করে সিস্টেমটা হচ্ছে কেমিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে আসবে, অর্থাৎ মিউ ভিটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তখন যে এনসেম্বলটা সেটাকে বলে গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল, এবং গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বলের জন্য ডেনসিটি অফ স্টেটটা হচ্ছে এরকম দেখতে, রোটা হচ্ছে e⁻⁻h-μn/kT। এটা তাহলে দেখো এই যে তিনটে এনসেম্বল, মানে এনসেম্বল জিনিসটা আমি কি বললাম, এনসেম্বল জিনিসটা আমি কি বললাম, আর এনসেম্বল থেকে কেমন করে প্রবাবিলিটি বের করতে হবে সেটাকে দেখলাম, এনসেম্বল অ্যাভারেজ বের করা শিখলাম। এবার অ্যাভারেজটা এক্সপ্রেসিভলি বের করতে গেলে তোমার এই ডেনসিটির এক্সপ্রেশন গুলো লাগবে, আর ডেনসিটির এক্সপ্রেশনটা বিভিন্ন রকমের এনসেম্বলের ক্ষেত্রে বিভিন্ন। এই তিনটে এনসেম্বল নিয়ে এখানে আমি জাস্ট ইন্ট্রোডাকশন দিলাম, একটা হচ্ছে মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল, একটা গ্র্যান্ড ক্যানোনিক্যাল, একটা ক্যানোনিক্যাল এনসেম্বল, আর একটা হচ্ছে গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল। কার ক্ষেত্রে বাউন্ডারিটা কেমন, কার ক্ষেত্রে কারা কারা কনস্ট্যান্ট থাকছে, এবং কার ক্ষেত্রে হচ্ছে তোমার ডেনসিটির এক্সপ্রেশনটা কেমন, সেইটা তুমি এই পার্টিকুলার ক্ষেত্রে পরিষ্কারভাবে দেখতে পাবে। ঠিক আছে, এই জায়গাটা পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা চলো এবার, আচ্ছা এবার আমি চলে আসছি তোমার ওই যে তিনটে ইম্পর্টেন্ট পস্টুলেটস এর কথা বললাম, মানে তিনটে, মানে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স তো বেসিক্যালি কিছু অ্যাজাম্পশন বা পস্টুলেটস থেকে স্টার্ট হবে। এই তিনটে যে ইম্পর্টেন্ট পস্টুলেটস বা অ্যাজাম্পশনস আর কি, সেইটা জাস্ট একটুখানি আমায় বলে দেওয়া, প্রত্যেকটা নিয়েই আবার পরে ডিটেলে বলার স্কোপ থাকবে। আর দু একটা জিনিস এর মধ্যে তুমি জানো, এই যে প্রিন্সিপাল অফ ইকুয়াল এ প্রায়োরিটি প্রবাবিলিটিস, বা এরপরে যখন বলবেন হাইপোথিসিস বলবো, হ্যাঁ এই দুটো তুমি অলরেডি জানো। আর তার সঙ্গে আরেকটা আছে এরগটিক হাইপোথিসিস, সেটা হয়তো তোমার বিএসসি বা সেমিস্টার ওয়ানে হয়তো তোমাকে শেখানো হয়নি, সেটা আমরা জাস্ট উপরে উপরে বলবো। পরের দিন কিন্তু আমরা আবার ফেজ ফেজ আবার ওই লিভোলিস থিওরেম, এরগটিক হাইপোথিসিস নিয়ে পরের ক্লাসটাও কিন্তু কন্টিনিউড হবে। আচ্ছা দেখো, প্রথম যে পস্টুলেটটা সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ ইকুয়াল এ প্রায়োরিটি প্রবাবিলিটিস। আচ্ছা ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে যে আমি প্রথমেই যে কথাটা বলেছিলাম যে কোন একটা গিভেন ম্যাক্রোস্টেট যেখানে এন ভি ই ধরো তুমি ফিক্স করে দিয়েছো, এবার সেই গিভেন ম্যাক্রোস্টেটের আন্ডারে প্রচুর মাইক্রোস্টেট থাকতে পারে। এবারে কথাটা হচ্ছে যে এই যে মাইক্রোস্টেট গুলো আছে, সেই মাইক্রোস্টেট গুলো সেইগুলো মানে সেইটা মানে কোন একটা পার্টিকুলার সিস্টেম এই মাইক্রোস্টেটে থাকা পছন্দ করছে বা ওই মাইক্রোস্টেটে থাকা পছন্দ করছে না, এর কিন্তু সিম্পলি কোনো মানে নাই। মানে তোমার যেটা ব্যাপার যে কোন একটা পার্টিকুলার ম্যাক্রোস্টেটের আন্ডারে যে মাইক্রোস্টেট গুলো আছে, অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক সিস্টেমটা একটা গিভেন ম্যাক্রোস্টেটে থাকলে যে কোনো মাইক্রোস্টেটে উইথ ইকুয়াল প্রবাবিলিটি থাকতে পারে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটাই হচ্ছে প্রিন্সিপাল অফ ইকুয়াল এ প্রায়োরিটি প্রবাবিলিটি। মানে আমি মানে খুব টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলবো, অল মাইক্রোস্টেটস আর ইকুয়ালি প্রবাবল। তাহলে ফর অ্যান আইসোলেটেড সিস্টেম কন্টেনিং আইডেন্টিক্যাল ইন্ডিপেন্ডেন্ট পার্টিকেলস অ্যাট ইকুইলিব্রিয়াম, all microstates are equally probable. In other words, the thermodynamic systems অর্থাৎ ম্যাক্রোস্টেটটা is equally likely to be in any of the microstates. তাহলে কোন একটা গিভেন ম্যাক্রোস্টেটের মধ্যে যদি 10টা মাইক্রোস্টেট থাকে, তাহলে প্রত্যেকটা মাইক্রোস্টেটে থাকার সম্ভাবনা হচ্ছে 1/10 1/10 1/10 1/10 1/10 করে। তো সেটাই হচ্ছে প্রিন্সিপাল অফ ইকুয়াল এ প্রায়োরিটি প্রবাবিলিটি। আচ্ছা এবারে যেটা তুমি দেখতে পাবে সেটা হচ্ছে কোন একটা গিভেন ম্যাক্রোস্টেটের মধ্যে কতগুলো ফাইনাইট নাম্বার অফ কনফিগারেশনস থাকতে পারে। মানে একটা মানে আমরা যখন ফার্স্ট সেমিস্টারে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়িয়েছিলাম, একটা স্পেসিফিক এক্সাম্পল দেওয়া হয়েছিল। ধরে নাও তুমি একটা হারমোনিক অসিলেটর সিস্টেম কনসিডার করছো, যেখানে ইকুইপেস্ট এনার্জি লেভেলস আছে, এনার্জিগুলো যথাক্রমে 0, এপসাইলন, 2 এপসাইলন ইত্যাদি ইত্যাদি। সেখানে ধরো 3টে পার্টিকেল আছে, টোটাল এনার্জি 3 এপসাইলন। সেইখানে তুমি করতে পারো যে একটা লেভেলে 3টে পার্টিকেল, একটায় 0, একটায় 2টো, একটা একটা, আর আরেকটা হচ্ছে একটা একটা একটা। এই 3 রকমের কনফিগারেশন তুমি জাস্ট ভাবতে পারো, 3 0 2 1 আর 1 1 1।
এবারে এই যে তিনটে করসপন্ডিং কনফিগারেশন দেখবে তোমার এই 3-0 এই যে অ্যারেঞ্জমেন্টটা সেটা তুমি একরকম ভাবেই পেতে পারো, 2-1টা সেটা তুমি জাস্ট বেসিক্যালি 3 রকম ভাবে পেতে পারো, আর 1-1-1 সেটা তুমি 6 রকম ভাবে পেতে পারো। তার মানে আমি বলবো যে প্রথম কনফিগারেশনের আন্ডারে মাইক্রোস্টেট বা ইন টেকনিক্যাল ওয়ার্ড বলা হয় থার্মোডাইনামিক ওয়েট, সেটা হচ্ছে 1, সেকেন্ডটা হচ্ছে 2, আর থার্ডটাই হচ্ছে তোমার বেসিক্যালি সেকেন্ডটা হচ্ছে 3, আর থার্ডটাই হচ্ছে তোমার 6। এবারে কথাটা হচ্ছে যে এই যে 10টা টোটাল মাইক্রোস্টেট তৈরি হলো, 1 + 3 + 6 মিলে 10টা, এই 10টা যদি ইকুয়ালি প্রবাবল হয় তাহলে টোটাল ম্যাক্রোস্টেটে কোন কনফিগারেশনের কন্ট্রিবিউশনটা বেশি হবে, না যে কনফিগারেশনের আন্ডারে মাইক্রোস্টেটের সংখ্যা বেশি বা যে কনফিগারেশনের করসপন্ডিং ওয়েটটা বেশি। তাহলে এবারে যদি টোটাল থার্মোডাইনামিক সিস্টেমটায় তোমার প্রপার্টি তুমি দেখো, ইকুইলিব্রিয়াম প্রপার্টিগুলোকে দেখো, তাহলে ওই যে যে কনফিগারেশনে মাইক্রোস্টেটের সংখ্যা 6 সে 60% কন্ট্রিবিউট করবে, আর একজন 30% কন্ট্রিবিউট করবে, আর একজন 10% কন্ট্রিবিউট করবে। আচ্ছা, এবারে যদি এমন হতো যে তুমি একটা থার্মোডাইনামিক সিস্টেম কনসিডার করছো যেখানে নাম্বার অফ মলিকুলসের সংখ্যা অফ দ্য অর্ডার অফ অ্যাভোগাড্রো নাম্বার, সেইখানে দেখা যায় যে একটা কনফিগারেশন এমন হয় যার আন্ডারে মাইক্রোস্টেটের সংখ্যা অন্যান্য কনফিগারেশনের যে মাইক্রোস্টেট আছে তার তুলনায় অনেক 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 বেশি। তাহলে থার্মোডাইনামিক সিস্টেমে এটা ইউজুয়ালি দেখতে পাওয়া যায় যে 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 একটা পার্টিকুলার কনফিগারেশন থাকে, যে কনফিগারেশনের করসপন্ডিং ওয়েট বা যে কনফিগারেশনে মাইক্রোস্টেটের সংখ্যাটা অন্যান্য কনফিগারেশন যে মাইক্রোস্টেট থেকে তার তুলনায় অনেক 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 বেশি। তাহলে তখন কি দাঁড়াবে, তখন বাকিগুলোকে তুমি যা সিম্পলি নেগলেক্ট করতে পারো। তখন ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিটা নির্ভর করবে হচ্ছে ওই কনফিগারেশনটার উপরে যার আন্ডারে মাইক্রোস্টেট বা যার থার্মোডাইনামিক ওয়েটটা হচ্ছে হিউজ হয়ে যাচ্ছে, সেটাকে বলা হবে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন। কি বলা হচ্ছে না, ইন এ গিভেন ম্যাক্রোস্টেট দেয়ার ইজ এ কনফিগারেশন হ্যাভিং মাচ হায়ার নাম্বার অফ মাইক্রোস্টেট দ্যান এনি আদার কনফিগারেশন, দিস ইজ কল্ড দ্য মোস্ট ডমিনেটিং কনফিগারেশন। আর প্রিন্সিপাল অফ ইকুয়ালি এপ্রাইডি প্রবাবিলিটি ইমপ্লাইজ দ্যাট দ্য ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টি উইল বি মোর অর লেস solely controlled by the most dominating configuration. The equilibrium thermodynamic property will be more or less controlled by the most dominating configuration. তাহলে দেখো এই প্রিন্সিপাল অফ ইকুয়াল এপ্রাইডি প্রবাবিলিটি বুঝলে কিনা। তাহলে প্রথম যেটা দরকার যে একটা ম্যাক্রোস্টেটের আন্ডারে কনফিগারেশন থাকে, কনফিগারেশনের আন্ডারে হচ্ছে মাইক্রোস্টেট থাকে। তাহলে প্রিন্সিপাল অফ ইকুয়াল এপ্রাইডি প্রবাবিলিটিস বলছে যে অল মাইক্রোস্টেটস আর ইকুয়ালি প্রবাবল, অর্থাৎ থার্মোডাইনামিক স্টেটস ইজ ইকুয়ালি লাইকলি টু বি ইন এনি অফ দ্য মাইক্রোস্টেটস। তা যদি হয় তাহলে অবভিয়াসলি হচ্ছে যে কনফিগারেশন আন্ডারে যত বেশি মাইক্রোস্টেট ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টি সে তত বেশি কন্ট্রোল করবে, সেটাকে বলা হবে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন। আর একটা থার্মোডাইনামিক সিস্টেম যেখানে হিউজ নাম্বার অফ পার্টিকেলস থাকে, সেইখানে কিন্তু যেটা দাঁড়ায় যে একটা কনফিগারেশন এমন থাকবে যে তার আন্ডারে ওয়েটটা বা তার আন্ডারে মাইক্রোস্টেটের সংখ্যাটা অন্যান্য কনফিগারেশন থেকে এত 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 বেশি হবে যে বাকিগুলো তুমি সব বাদ দিয়ে দিতে পারো, দিয়ে তুমি জাস্ট বলতে পারলে যে ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিটা শুধুমাত্রই হচ্ছে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন দিয়ে কন্ট্রোল হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এইটা বুঝতে পারলে কিনা যে প্রিন্সিপাল অফ ইকুয়ালি এপ্রাইডি প্রবাবিলিটি, এইটা কারো কোনো অসুবিধা আছে কিনা। ঠিক আছে স্যার, আমার এখানে একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। স্যার আমি বলছি প্রথম লাইনটাতে বললেন যে আইসোলেটেড সিস্টেম কন্টেনিং আইডেন্টিক্যাল হলে ওটা ইকুয়াল হবে। আমি স্যার আইডেন্টিক্যাল ইন্ডিপেন্ডেন্ট পার্টিকেলস, হ্যাঁ বলো। আইডেন্টিক্যাল ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, বলছে NaCl আর KCl, ওটা তো Na প্লাস আর K প্লাস তো আইসো ইলেকট্রিক, আবার এই ক্ষেত্রে তাহলে কি সমান হবে? না মানে আমি যখন না এই কনসেপ্টগুলোকে বলবো তখন সব পার্টিকেলগুলো একই পার্টিকেল হবে। মানে তুমি যদি পার্টিকেলগুলোকে ধরো শুধু শুধু NaCl ধরো, মানে তার থেকে বড় কথা সহজ এক্সাম্পল হচ্ছে একটা গ্যাস ফেজ তুমি কনসিডার করো। ধরো অক্সিজেন গ্যাস হলে সবাই অক্সিজেন গ্যাস, বা নাইট্রোজেন গ্যাস হলে সবাই নাইট্রোজেন গ্যাস। ঠিক আছে, মানে তুমি যখন অক্সিজেন গ্যাসের কালেকশনস নেবে তখন মানে সমস্ত পার্টিকেলগুলো অক্সিজেন তারা আইডেন্টিক্যাল এবং তারা ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে তারা ইন্টারাক্ট করছে না তোমাকে ধরে নিতে হয়। এবার ইন্টারাক্ট যদি করে না তাহলে কিন্তু গন্ডগোল আছে, তখন কিন্তু এই প্রিন্সিপাল অফ ইকুয়াল এপ্রাইডি প্রবাবিলিটিটা চলবে না। কেন চলবে না? ধরো এমন জাস্ট সিম্পলি বলছি, এই যে আমি বললাম না যে ধরো তিনটে পার্টিকেল যদি আইডেন্টিক্যাল এবং ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে ওই একটা 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 করে মানে তিনটে লেভেলে যদি তিনজন থাকে, মানে আমি যদি ABC ধরি তাহলে ABC ACB BAC BCA আর CAB CBA করে 6টা পসিবিলিটি হতে পারে। এবারে
আবার এমন হতে পারে যে তোমার দুটো একটা করে যদি থাকে এবিসি, এসিবি আর বিসিএ, আর তিনজন যদি একসাথে থাকে তো এবিসি। এবারে যদি ধরো এরকম আমি বললাম যে এই ছজনই তোমার, ছজন, তিনজন, একজন, 10 জন, তারা হচ্ছে ইকুয়ালি প্রবাবেল। আর এবারে যদি এরকম হতো যে ধরো এবিসি তাদের মধ্যে ভীষণ স্ট্রং একটা ফেভারেবল অ্যাট্রাকশন আছে, তাহলে যদি ফেভারেবল অ্যাট্রাকশন থাকে তাহলে সে কি করবে, এবিসি একসাথেই থাকতে চাইবে। আবার এরকম হলো ধরো এ আর বি এর মধ্যে দারুণ অ্যাট্রাকশন আছে কিন্তু সিকে সে রিপেল করে, তাহলে এ বি একসাথে থাকতে চাইবে, সিটা আলাদা থাকতে চাইবে, তখন সেটাই মোস্ট অফ দ্য টাইম থাকতে চাইবে। তাহলে এই যে প্রিন্সিপালস অফ ইকুয়াল এপ্রাইডি প্রবাবিলিটিটা বলছি, যদি পার্টিকেলগুলোকে আইডেন্টিক্যাল এবং নন ইন্টারাক্টিং হয় তখনই শুধু এই কনসেপ্টটা সত্যি। যদি তারা ইন্টারাক্টিং হয়ে যায় এবং পার্টিকেলগুলো যদি আইডেন্টিক্যাল না হয় তাহলে কিন্তু যেটা বলা হচ্ছে এটা সত্যি হবে না। ঠিক আছে? তখন হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ইন্টারাক্টিং পার্টিকেলের জন্য তোমাকে অন্য রকম ভাবে ডিল করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, বোঝা গেল তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট যে জিনিসটা আমরা আলোচনা করব, যেটা তুমি বেসিক্যালি আগে পড়েছিলে, এই জন্য আমি এটা কুইকলি বলে দেবো। মানে বোলম্যান হাইপোথিসিসটা সেটা মোটামুটি ভাবে বিএসসি তো পড়া হয় বা এমএসসি 1-ও পড়া হয়েছে। আমি জাস্ট কুইকলি বলে দিচ্ছি, কোনো জায়গায় অসুবিধা হলে আমায় বলবে। যে বোল্টজম্যান হাইপোথিসিস provides a bridge between the microscopic description with the macroscopic or thermodynamic description. In microscopic point of view, higher the number of different ways by which the particles can be distributed among various energy levels, higher will be the thermodynamic weight. মানে তুমি জাস্ট ওই যে কোন একটা গিভেন ম্যাক্রোস্টেটের মধ্যে কতগুলো মাইক্রোস্টেট থাকবে সেটা পুরোপুরি নির্ভর করবে হচ্ছে যে পার্টিকেলগুলোকে বিভিন্ন এনার্জি লেভেলে তুমি কত রকম ভাবে সাজাতে পারছো। তাহলে যত বেশি রকম ভাবে সাজাতে পারছো মাইক্রোস্টেটের সংখ্যা তত বেশি, অর্থাৎ থার্মোডাইনামিক ওয়েট হচ্ছে তোমার তত বেশি। আবার উল্টো দিকে হচ্ছে যদি তুমি কোনো একটা ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সে দেখো, উইথ ইনক্রিজিং টোটাল নাম্বার অফ ডিস্ট্রিবিউশন randomness increases in classical mechanics, with increasing randomness entropy increases. তাহলে ক্লাসিক্যাল মেকানিক্স বলে যে র্যান্ডামনেস বা ডিস্ট্রিবিউশন বাড়ার সাথে সাথে এন্ট্রপি বাড়ে, আর তোমার মাইক্রোস্কোপিক ডেসক্রিপশন তোমায় বলে যে ওই র্যান্ডামনেস বা বিভিন্ন রকম ভাবে যত বেশি রকম ভাবে ডিস্ট্রিবিউট তুমি করতে পারো থার্মোডাইনামিক ওয়েটটা ডব্লুটা বাড়ে। তার মানে নিশ্চয়ই এন্ট্রপি এবং থার্মোডাইনামিক ওয়েট ডব্লু তাদের মধ্যে নিশ্চয়ই কোনো একটা সম্পর্ক আছে। তাহলে আমি প্রথমে বললাম যে এন্ট্রপি ইজ এ ফাংশন অফ তোমার ডব্লু। আচ্ছা, এবারে কোশ্চেন যেটা সেটা হচ্ছে এই যে এই এক্সপ্লিসিট ফর্ম অফ দিস ফাংশন কেমন হবে, মানে এসটা ডব্লুর কেমন ফাংশন। আচ্ছা, সেইটাকে বোঝার জন্য তুমি একটা বোঝার চেষ্টা করো যে ধরো একটা টোটাল সিস্টেম কনসিডার করেছো, যেটা দুটো সাব সিস্টেম তুমি ভেঙে নিচ্ছ, এটা এ আর বি। ধরে না এর থার্মোডাইনামিক ওয়েট ডব্লু এ, এর থার্মোডাইনামিক ওয়েট ডব্লু বি, এর এন্ট্রপি এস এ, এর এন্ট্রপি এস বি। এবারে যখন এই মাঝের পার্টিশনটাকে তুমি তুলে নাও তাহলে থার্মোডাইনামিক ওয়েট যেটা সেটা বেসিক্যালি প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করে, প্রবাবিলিটি গুণ হয়ে যায়। তা ডব্লিউ টোটালটা হচ্ছে ডব্লিউ এ ইন্টু ডব্লিউ বি, আর এন্ট্রপি যেহেতু একটা এক্সটেন্সিভ প্রপার্টি, টোটাল এন্ট্রপি কত হবে, যোগ হয়ে যাবে। তার মানে এমন ফাংশনাল ফর্মটা হতে হবে যাতে করে হচ্ছে ডব্লিউ যখন ডব্লিউ এ ইন্টু ডব্লিউ বি তখন যেন এন্ট্রপিটা এস এ প্লাস এস বি হয়। আমি কি করছি, ধরো আমি যেটা বললাম যে এস এটা হচ্ছে ফাংশন অফ ডব্লিউ এ, এস বি হচ্ছে ফাংশন অফ ডব্লিউ বি, অর্থাৎ সাবসিস্টেম এ যেটা তার জন্য এন্ট্রপিটা এস এ হুইচ ইজ দ্য ফাংশন অফ ডব্লিউ এ, সাবসিস্টেম বি এর জন্য এন্ট্রপিটা এস বি হুইচ ইজ দ্য ফাংশন অফ ডব্লিউ বি, এইটা। আচ্ছা, এবারে যখন তুমি ওই পার্টিশনটাকে তুলে দিচ্ছ টোটাল ডব্লিউটা হয়ে গেছে ডব্লিউ এ ইন্টু ডব্লিউ বি, তার টোটাল এন্ট্রপিটা কত হবে, ফাংশন অফ ডব্লিউ টোটাল, তার মানে ফাংশন অফ ডব্লিউ ইন্টু ডব্লিউ বি। আচ্ছা, এবারে এস টোটালটা যেহেতু এস এ প্লাস এস বি, এস টোটাল যেহেতু এস এ প্লাস এস বি, তার মানে এফ অফ ডব্লিউ এ ডব্লিউ বি হতে হবে এফ অফ ডব্লিউ এ প্লাস এফ অফ ডব্লিউ বি। এবারে ভাবো যে কেমন ফাংশনাল ফর্মটা হলে এই প্রপার্টিটা হোল্ড করবে। দেখ, একমাত্র লগারিদমিক ফাংশন হলে সেটা সত্যি, মানে এলএন এক্স ওয়াই ইকুয়াল টু এলএন এক্স প্লাস এলএন ওয়াই। তাহলে এইটা ক্লিয়ারলি বলে দিল যে এসটা মাস্ট বি দ্য লগারিদমিক ফাংশন অফ ডব্লিউ, অর্থাৎ এস মাস্ট বি প্রপোর্শনাল টু এলএন ডব্লিউ। আচ্ছা, এবারে এলএন ডব্লিউ লগারিদমিক কোয়ান্টিটি একটা ইউনিটলেস নাম্বার হয়, কিন্তু এন্ট্রপির একটা ইউনিট আছে। তাহলে যখন তুমি ইকুয়েট করবে তখন এইখানে একটা ডাইমেনশনাল কোয়ান্টিটি তোমাকে লিখতে হবে, মানে এস ইকুয়াল টু ধরো কে এলএন ডব্লিউ করলে যেখানে কে এর যে ইউনিটটা সেটা হবে এস এর ইউনিটের সঙ্গে সমান। তাহলে এস তার লগারিদমিক ফাংশন ডব্লিউ হলো, তাহলে যখন তুমি প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে ইকুয়াল করবে মানে এস ইকুয়াল টু কে এল এন ডব্লিউ করবে, যে কে এর ইউনিটটা অবশ্যই তোমার এস এর ইউনিটের সঙ্গে সমান হতে হবে, কারণ এস এর ইউনিটটা হচ্ছে জুল পার কেলভিন, কিন্তু লগারিদমিক কোয়ান্টিটি কোনো ইউনিট থাকে না। হ্যাঁ, তাহলে দেখো এখন হচ্ছে সব জিনিস ঠিক ঠিক করে কনসিস্টেন্ট হয়ে গেল। এস টোটালটা কে এল এন ডব্লিউ টোটাল, যেখানে ডব্লিউ টোটালটা ডব্লিউ এ ইন্টু ডব্লিউ কে তুমি লিখে ফেলো, তাহলে কে এল এন ডব্লিউ এ প্লাস কে এল এন ডব্লিউ অর্থাৎ এস এ প্লাস এস বি হয়ে গেল। তাহলে এই যে জায়গাটা যে এন্ট্রপিটা
যেটা একটা তোমার ম্যাক্রোস্কোপিক প্রপার্টি আর ডব্লিউ হচ্ছে একটা মাইক্রোস্কোপিক প্রপার্টি, তাদের যে কানেকশনটা এস ইকুয়াল টু কেএলএন ডব্লিউ, এটাই হচ্ছে তোমার সকল বোল্টজম্যান হাইপোথিসিস। এবং বোল্টজম্যান হাইপোথিসিস থ্রু দিয়েই তুমি দেখো এই ম্যাক্রোস্কোপিক ডেসক্রিপশন যেটা এনট্রপি আর মাইক্রোস্কোপিক ডেসক্রিপশন যেটা থার্মোডাইনামিক প্রবাবিলিটি, তাদের মধ্যে তুমি কানেকশনটাকে আনতে পারলে। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য বোল্টজম্যান হাইপোথিসিস। আচ্ছা, এবারে কে এর ভ্যালুটা কি হবে সেটা বোঝার একটা সিম্পল রাস্তা বিজ্ঞান আইনস্টাইন দেখিয়েছিলেন। সেটা হচ্ছে এরকম, ধরো তুমি একটা গ্যাসিয়াস সিস্টেম কনসিডার করছো যেখানে এন নন ইন্টারঅ্যাক্টিং আইডিয়াল গ্যাস আছে, টোটাল কন্টেনারের ভলিউমটা ভি, আর এই ভলিউমটাকে তুমি জাস্ট কতগুলো ছোট 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 ভলিউমে ভাগ করলে এই এক একটা ভলিউম ধরে না এক একটা মাইক্রোস্টেপ রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, তাহলে এবার টোটাল ভলিউম যদি ভি হয় আর ছোট ছোট যে ভলিউম এলিমেন্টগুলো সে যদি ডেল্টা ভি হয়, তাহলে ভি বাই ডেল্টা ভি সেইটা হবে কি এই নাম্বার অফ মাইক্রোস্টেটের সংখ্যাটা। এবারে দেখো, এবারে তুমি কোন একটা পার্টিকুলার পার্টিকেল তাকে তুমি রাখছো, তাহলে পার্টিকেলটাকে কত রকম ভাবে রাখা যায় না, যেহেতু তোমার বেসিক্যালি এখানে টোটাল ছোট ছোট রকম সেল তৈরি হচ্ছে ভি বাই ডেল্টা ভিটা, তাহলে প্রথম পার্টিকেলটা এই সেলগুলো যে কোনো একটাতে রাখা যেতে পারে, তাহলে প্রথম পার্টিকেলটাকে রাখা যায় ভি বাই ডেল্টা ভি নাম্বার অফ ওয়েতে। আচ্ছা, এবার দ্বিতীয় পার্টিকেলটাকে যখন রাখছো তাহলে একটা পার্টিকেল এখানে রয়ে গেছে, এবার সেকেন্ড পার্টিকেলটা যখন রাখছো সেকেন্ড পার্টিকেলটা না এখানে থাকতে কোনো আপত্তি নেই। মানে যদি ফেরমিয়ন্স হতো, আমরা বোসন ফেরমিয়ন্স এই তফাৎগুলো পরে তোমাকে শেখাবো, যদি ফেরমিয়ন্স হতো তাহলে হচ্ছে এরকম হতে পারতো যে এইখানে যখন একটা পার্টিকেল থেকে যায় আর একটা পার্টিকেল আর এখানে ঢুকতে পারবে না। কিন্তু যদি ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেলস যারা নন ইন্টারঅ্যাক্টিং, তাদের ক্ষেত্রে একটা কোয়ান্টাম স্টেটে যদি একটা পার্টিকেল থেকে যায় তাহলে সেইখানে আর একটা থাকতে কিন্তু কোনো আপত্তিই নেই। সেই জন্য প্রথমটাকে যদি তুমি এই ভি বাই ডেল্টা ভি নাম্বার অফ ওয়েতে রাখতে পারো, সেকেন্ডটাকেও ভি বাই ডেল্টা ভি নাম্বার অফ ওয়েতে রাখতে পারবে, থার্ডটাকেও ভি বাই ডেল্টা ভি নাম্বার অফ ওয়েতে থাকতে পারবে। তাহলে এইভাবে যদি এনটা পার্টিকেল থাকে তাহলে টোটাল কত রকম ভাবে থাকতে পারবে সেটাই হচ্ছে আমার ডব্লিউ, সেটা কত ভি বাই ডেল্টা ভি টু দি পাওয়ার এন। তাহলে এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করো, যেহেতু পার্টিকেলগুলো ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা নন ইন্টারঅ্যাক্টিং, তাদের ক্ষেত্রে একটা কোয়ান্টাম স্টেটে একের বেশি পার্টিকেল থাকতে কোনো আপত্তি নেই। তাহলে আমি যদি টোটাল ভলিউমটাকে ডেল্টা ভি ভলিউম ছোট ছোট ভলিউম এরকম ভাগ করি, তাহলে টোটাল কতগুলো রকম সেল তৈরি হচ্ছে না ভি বাই ডেল্টা ভি। এবার আমি টোটাল কত রকম ভাবে পার্টিকেলটাকে সাজাতে পারবো, মানে প্রথমটাকে রাখতে পারবো ভি বাই ডেল্টা ভি নাম্বার অফ ওয়েতে, সেকেন্ডটাকেও ভি বাই ডেল্টা ভি, থার্ডটাকেও ভি বাই ডেল্টা ভি, তাহলে এন টাইমস গুণ হয়ে গেল, ডব্লিউটা হয়ে গেল কত ভি বাই ডেল্টা ভি হোল টু দি পাওয়ার এন। এটা এবারে বোলম্যান ডেফিনেশনে বসিয়ে দিলে এস ইকুয়াল টু কে এল এন ডব্লিউ, ডব্লিউ জায়গায় ভি বাই ডেল্টা ভি টু দি পাওয়ার এন বসিয়ে দেয়, তাহলে হয়ে গেল কত কে এল এন ভি বাই ডেল্টা ভি টু দি পাওয়ার এন, অর্থাৎ এন কে এল এন ভি বাই ডেল্টা ভি। আচ্ছা, এবার আমি একটা কাজ করলাম, সেটা হচ্ছে এই ডেল্টা ভিটাকে কনস্ট্যান্ট রেখে একটা সিস্টেমকে তুমি এক্সপান্ড করলে ফ্রম ভলিউম ভি ওয়ান টু ভি টু আইসোথার্মালি। তাহলে একটা আইসোথার্মালি তুমি এক্সপান্ড করছো ফ্রম ভি ওয়ান টু ভি টু কিপিং ডেল্টা ভি অ্যাজ কনস্ট্যান্ট। তাহলে এন্ট্রপিক চেঞ্জটা কত হবে, এন্ট্রপিক চেঞ্জ ডেল্টা এসটা হবে এস টু মাইনাস এস ওয়ান, যেখানে এস টুটা হচ্ছে এন কে এল এন ভি টু বাই ডেল্টা ভি মাইনাস এন কে এল এন ভি ওয়ান বাই ডেল্টা ভি। দেখো তুমি লিখলে এটা হয়ে যাচ্ছে এন কে এল এন ভি টু বাই ভি ওয়ান। আর এটা যদি এন নাম্বার অফ মলিকিউলস না হয়ে এক মোল নিতে, তাহলে এন এর জায়গায় অ্যাভোগাড্রো নাম্বার বসিয়ে দেবে, তার জন্য যে এন্ট্রপিক চেঞ্জটা হলো সেটা হচ্ছে এন এ কে এল এন ভি টু বাই ভি ওয়ান। অর্থাৎ এক মোল আইডিয়াল গ্যাস আইসোথার্মালি ফ্রম ভলিউম ভি ওয়ান থেকে ভি টুতে গেলে তার জন্য যে এন্ট্রপিক চেঞ্জটা হয় সেটা বেসিক্যালি হচ্ছে এন এ কে এল এন ভি টু বাই ভি ওয়ান। আর এবার ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সে তোমার আইসোথার্মালি একটা গ্যাস মানে আইডিয়াল গ্যাস যদি ভি ওয়ান থেকে ভি টুতে যায় তার জন্য মোলার এন্ট্রপিক চেঞ্জ কত হয় তোমরা জানতে, আর এল এন ভি টু বাই ভি ওয়ান। তাহলে আমি মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ বা বোলম্যান হাইপোথিসিস থেকে পেলাম ডেল্টা এসটা হচ্ছে এন এ কে এল এন ভি টু বাই ভি ওয়ান, আর ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স তোমায় বলে দিয়েছিল এটা হবে হচ্ছে আর এল এন ভি টু বাই ভি ওয়ান। তাহলে এরা অবশ্যই সমান, তার মানে কি দাঁড়াচ্ছে না অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু কে, সেটা তোমার দেখো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ এইখান থেকে বোলম্যান কনস্ট্যান্টটা তুমি পেয়ে গেলে আর বাই অ্যাভোগাড্রো নাম্বার, আর এর ভ্যালু 8.314 জুল পার কেলভিন পার মোল, আর অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 মোল ইনভার্স করলে দাঁড়াচ্ছে 1.38 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 জুল পার কেলভিন। তাহলে এই হচ্ছে অল অ্যাবাউট বোলম্যান হাইপোথিসিস। তাহলে বোলম্যান হাইপোথিসিস যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যেটা তোমরা আগে পড়েছো বলে আমি একটু কুইকলি বললাম। তাহলে প্রথম যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তোমাকে এটা বুঝতে হচ্ছে যে এন্ট্রপি ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের বিষয় হুইচ ইজ এ মেজার অফ র্যান্ডমনেস আর chaosness। যত বেশি ডিস্ট্রিবিউশন এন্ট্রপি তত বেশি, আর মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে যত বেশি মাইক্রোস্টেট তত বেশি ডিস্ট্রিবিউশন তত বেশি ডব্লিউ। তাহলে এস আর ডব্লিউ মাস্ট বি রিলেটেড,
এস আর ডব্লিউ কেমন করে রিলেটেড না এস ইকুয়াল টু কে এল এন ডব্লিউ হবে, কেন এটা লগারিদমিক ফাংশন সেটা আমি ইন্টারপ্রিট করলাম, আর তার সঙ্গে হচ্ছে এই কে যেটা বেসিক্যালি বোলজম্যান কনস্ট্যান্ট ছিল, সেই বোলজম্যান কনস্ট্যান্টটা কেমন করে সিস্টেমেটিক্যালি বিজ্ঞানী আইনস্টাইন এনেছিলেন সেটা আমরা সেখানে দেখিয়ে দিলাম। ঠিক আছে, জিনিসটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, এবারে লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে এরগডিক হাইপোথিসিস। তাহলে পরের দিন আমাকে এরগডিক হাইপোথিসিস, লিভোলিউস থিওরেম এইটা নিয়ে আমি ডিটেলে কথাবার্তা বলতে হবে, শুধু আমি কমপ্লিটনেসের জন্য সেটা বলে দিই। সেটা হচ্ছে দেখো যে আমরা ওই পস্টুলেটগুলোতে যাওয়ার আগে একটা টাইম অ্যাভারেজের গল্প বললাম, আর একটা হচ্ছে এনসেম্বল অ্যাভারেজের গল্প বললাম। মানে টাইম অ্যাভারেজ আমি কি বললাম না, একটা মাইক্রোস্টেট উইথ টাইম সে বেসিক্যালি ইভলভ করছে, করে যতগুলো পসিবল মাইক্রোস্টেট একটা ম্যাক্রোস্টেটের আন্ডারে থাকতে পারে সেগুলো অ্যাচিভ করে ফেললো। সেইখান থেকে আমি জাস্ট বললাম তোমার ওই যদি গামা হচ্ছে টোটাল ফেজ স্পেস ভলিউম হয়, তাহলে ডি গামা এই ভলিউমের মধ্যে থাকার সম্ভাবনা ডি গামা বাই গামা সেটা হচ্ছে 1/t। তারপরে তোমার ওই যেটা করলে যে তোমার মানে লিমিট টি টেন্স টু ইনফিনিটি, ওই ডিটি বাই টি এইরকম ভাবে তুমি ডিফাইন করলে সেখান থেকে তুমি একটা টাইম অ্যাভারেজ পেয়েছিলে, যে টাইম অ্যাভারেজে এ বার হিসেবে লিখেছিলাম। আচ্ছা, আবার এনসেম্বল কনসেপ্টে তুমি যেটা করলে কোন একটা পার্টিকুলার টাইমে তোমার ওই যে মানে হিউজ নাম্বার অফ তোমার মাইক্রোস্টেট ছিল আর কি, হ্যাঁ, সেইগুলোকে তুমি জাস্ট মানে একটা পার্টিকুলার টাইমে হিউজ কালেকশন অফ এনসেম্বল হিসেবে ধরে নিলে, সেইখান থেকে তুমি একটা প্রবাবিলিটি ডিফাইন করলে, সেই প্রবাবিলিটি থেকে তুমি একটা অ্যাভারেজ ক্যালকুলেট করেছিলে যাকে বলে এনসেম্বল অ্যাভারেজ। এবারে কথাটা হচ্ছে এই যে সিস্টেমটা তো একটাই সিস্টেম, তাহলে যদি ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে যায় তুমি যে ডেসক্রিপশনই ভাবো না কেন, অ্যাভারেজ কোয়ান্টিটি যেগুলো বেসিক্যালি মেজারেবল কোয়ান্টিটি সেটা তোমার একই হওয়ার কথা। সেইটাই যে সেখানে বলা হচ্ছে, কারণ এরগডিক হাইপোথিসিস বেসিক্যালি এই কথাটাই বলে যে তোমার এনসেম্বল অ্যাভারেজ আর টাইম অ্যাভারেজ তারা বেসিক্যালি হচ্ছে সমান। তাহলে কি বলা হচ্ছে যে মানে যে দিস ইজ ওয়ান অফ দ্য অ্যানাদার ইম্পর্টেন্ট হাইপোথিসিস অফ স্ট্যাটিস্টিক্যাল মেকানিজম, দিস স্টেটস দ্যাট ফর এ স্টেশনারি র্যান্ডম প্রসেস এ লার্জ নাম্বার অফ অবজারভেশন মেড অন এ সিঙ্গল সিস্টেম at n arbitrary instant of time have the same statistical properties as observing n arbitrary chosen system at the same time from an ensemble of similar system when n tends to infinity. So in other words, for a stationary random process, if number of systems in an ensemble is huge and time taken to calculate the average is very long, then ensemble average is equal to the time average. So if f be the physical quantity, then ensemble average equal to time average. This is the ergodic hypothesis. তাহলে দেখো যে তিনটে হাইপোথিসিস মানে বা পস্টুলেট, একটা হচ্ছে প্রিন্সিপালস অফ ইকুয়াল এ প্রায়োরিটি প্রবাবিলিটিস, একটা হচ্ছে বোলম্যান হাইপোথিসিস, আর একটা এরগডিক হাইপোথিসিস। এই তিনটে জিনিস তুমি বুঝে গেলে, ঠিক আছে? পরিষ্কার তো? স্যার এরগডিক হাইপোথিসিসটা একবার বলুন স্যার। আচ্ছা, মানে ব্যাপারটা কিছু না, তুমি তো টাইম অ্যাভারেজ কিভাবে ক্যালকুলেট করেছিলে দেখেছিলে, আবার এনসেম্বল অ্যাভারেজ কিভাবে ক্যালকুলেট করেছো তুমি দেখেছো, আমি আগে বলেছি তো, হ্যাঁ? হ্যাঁ স্যার। তাহলে এরগডিক হাইপোথিসিস যেটা বলছে টাইম অ্যাভারেজ এবং এনসেম্বল অ্যাভারেজ তারা বেসিক্যালি একই। মানে তুমি ধরো জাস্ট এই যে একটা গ্যাসিয়াস সিস্টেম কনসিডার করো, তুমি একটা মলিকুল কনসিডার করো, যে মলিকুলটা বিভিন্ন টাইমে কখনো তার স্পিড বেশি কখনো তার স্পিড কম করে একটা ডিস্ট্রিবিউশন আছে, সেইখান থেকে তুমি একটা স্পিডের অ্যাভারেজ বের করো, আর তার বদলে তুমি হিউজ নাম্বার অফ গ্যাস মলিকুলস ধরো, তাদের কারো কারো স্পিড কম কারো কারো স্পিড বেশি, সেইখান থেকে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুল হ্যাভিং স্পিড উইদিন দ্য রেঞ্জ সি এন্ড সি প্লাস ডিসি ক্যালকুলেট করো, করে সেইখান থেকে একটা অ্যাভারেজ ক্যালকুলেট করো। এবার উত্তরটা হচ্ছে দুটো অ্যাভারেজ তোমার একই বেরোবে, সেটাই গ্যাস বলা হচ্ছে, ঠিক আছে? এবং সেইটা তোমার গ্যারেন্টেড হবে কখন না, যখন তোমার ওই সকল মানে এনসেম্বলে নাম্বার অফ যে মেন্টাল কপি সেই সংখ্যাটাকে হিউজ ধরতে হবে, আর টাইম অ্যাভারেজ যখন ক্যালকুলেট করবে যতটা টাইম ধরে তুমি অ্যাভারেজটাকে ক্যালকুলেট করছো সেই টাইমটাকে তোমাকে অনেক লম্বা নিতে হবে। তা যদি না, তাহলে সবসময় হচ্ছে টাইম অ্যাভারেজ এবং এনসেম্বল অ্যাভারেজ বেসিক্যালি তোমার সমান। ওই জন্য মানে বেসিক্যালি যেটা এটা যা সিম্পলি মানটা হচ্ছে দুটো ডেসক্রিপশনই হচ্ছে ইকুয়ালি ট্রু। তুমি জাস্ট এনসেম্বল ডেসক্রিপশনটাও যেমন সত্যি, আবার ওদিকে তোমার টাইমের সাথে সাথে যে চেঞ্জটা হচ্ছে আর কি, সেটাও তোমার হচ্ছে দিনের শেষে কিন্তু একই রেজাল্ট দেবে, আর কিছুই না। ঠিক আছে, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এই হচ্ছে তোমার আজকে যে জিনিসটা আমাদের পড়ানোর বিষয় ছিল। তাহলে ইন দিস লেকচার উই হ্যাভ ডিসকাসড
কনসেপ্ট অফ ফেজ স্পেস, ফেজ পয়েন্ট, মাইক্রোস্টেট এগুলো আমি আলোচনা করেছি। কনসেপ্ট অফ এনসেম্বল উইথ ভেরিয়াস টাইপস অ্যান্ড দেয়ার ক্যারেক্টারিস্টিক ফিচার্স আলোচনা করেছি। আর তার সাথে সাথে আমি যে তিনটে ইম্পর্টেন্ট পস্টুলেটস, একটা হচ্ছে পস্টুলেটস অফ ইকুয়াল এ প্রাইওরি প্রবাবিলিটিস, বোলম্যান হাইপোথিসিস এবং এরগডিক হাইপোথিসিস, এই তিনটে জিনিস আমি আলোচনা করলাম। তাহলে আজকে আমরা এই পর্যন্তই জাস্ট করলাম। হ্যালো স্যার। হ্যাঁ বলো বলো বলো। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলো বলো। স্যার আমি বলছি কোনো একটা ম্যাক্রো স্টেটের যে মাইক্রো স্টেটের যে রিঅ্যারেঞ্জমেন্ট, হুম। ওটা তো তাদের কে কেমন ভাবে রিঅ্যারেঞ্জমেন্ট হবে, হুম এবার সেইভাবে আমি যদি ইলেকট্রনের রিঅ্যারেঞ্জমেন্টকে ধরি বা হুম। কোনো একটা মলিকুলে হুম। ইলেকট্রনের রিঅ্যারেঞ্জমেন্ট বা অ্যাটমের রিঅ্যারেঞ্জমেন্ট ধরি, হুম তাহলে সেই ক্ষেত্রে তাহলে তার যে ইলেকট্রন বিন্যাস এবং তার যে হুম স্টেটের যে ইলেকট্রন রিঅ্যারেঞ্জমেন্ট হবে তার হুম। তো প্রত্যেকটাতে আলাদা হবে এবং হুম। এনার্জি তো আলাদা হবে। হ্যাঁ মানে কিছুই না, এটা আমরা আস্তে আস্তে আসবো। মানে যেটা হচ্ছে যে তোমার ওই পার্টিকেল গুলো বিভিন্ন নেচারের হয় আর কি। হ্যাঁ, কেউ কেউ হচ্ছে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল, যাদেরকে বলা হয় বোলজোনস, তারা ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন ওবে করে। কেউ কেউ বোসনস, তারা বোস আইনস্টাইন ডিস্ট্রিবিউশন ওবে করে। আর ইলেকট্রন যখন বলছো তারা ফেরমিয়ন, তারা ফেরমিডিক ডিস্ট্রিবিউশন ওবে করে। হ্যাঁ, এবারে কি টাইপের পার্টিকেল তার নেচারের উপরে নির্ভর করে না বিভিন্ন রকমের ডিস্ট্রিবিউশন হবে। হ্যাঁ, সেটা আমরা পরপর করে আসবো। আচ্ছা, ঠিক আছে। আর তাহলে স্যার আমরা যে পড়ছিলাম স্পেকট্রোস্কোপিতে যে ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি যে এনার্জি গ্যাপ 2b করে যে কনস্ট্যান্ট হয়, তাহলে স্যার এটা তো স্যার কনস্ট্যান্ট হবে না, পরপর তো কমতে থাকবে স্পেসটা, না না সেটা আসবো যেটা সেগুলোর হচ্ছে সাথে। না সেইগুলোর সাথে শোনো বাবা, সেইগুলোর সাথে এইগুলো, এই আমি যে কথাগুলো আজকে বললাম তার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আজকে যে কথাগুলো বলেছি সেই কথাটা তুমি বুঝতে পেরেছো কিনা বলো। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, এবারে আস্তে আস্তে যখন আমরা পরের পার্টগুলোতে আসবো সেগুলো নিয়ে আলোচনা করবো। আচ্ছা স্যার।